আসসালামু আলাইকুম। একদিন দেখা হয়েছিল, আর দেখা হয়নি মাঝখানে। 2 দিন ছিল না? যাই হোক, ভালো আছেন তো নাকি? আচ্ছা, আলহামদুলিল্লাহ। মানে কেমন লাগতেছে? মানে অভিজ্ঞতা কি? কয়েকদিন তো হইলো, 4টা ক্লাস হয়ে গেছে না? হ্যাঁ, মাথায় থাকবে, ধীরে ধীরে থাকবে। তাহলে আজকে আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম, হ্যাঁ, এটার দ্বিতীয় লেকচার। তো আপনারা মনে হয় প্রথম ক্লাসে যে অ্যানাটমি মানে হার্টের যে গঠন, হ্যাঁ, তারপরে রক্তের কোষ, রক্তের গঠন, এগুলো সম্পর্কে মনে হয় পড়ানো হচ্ছে, তাই তো? আচ্ছা, আমরা আজকে বলবো যে রক্ত ব্লাড গ্রুপিং কিভাবে করে, এইটা 1। 2 নাম্বার হচ্ছে সার্কুলেশন, মানে রক্তের সার্কুলেশনটা সারা শরীরে কিভাবে হয়, এই দুইটা জিনিস মেনলি। তাহলে এখন যতটুকু আসছি এটা আগে বুঝি, হ্যাঁ। এটা হচ্ছে রাইট এট্রিয়াম, মানে ডান অলিন্দ। এটা হচ্ছে লেফট এট্রিয়াম বা বাম অলিন্দ। এটা একটু উল্টা হয়ে গেছে আমার, এইটা বড় হওয়ার কথা ছিল, বুঝছেন, নাক থেকে ভুলছে। মানে লেফট ভেন্ট্রিকল যেটা সবসময় বড় থাকে, এইটা হচ্ছে। যাই হোক, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল, এটা লেফট ভেন্ট্রিকল। তাহলে আমাদের রাইট এট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকলের মধ্যে সংযোগ আছে একটা, এখানে একটা কপাটিকা থাকে, এটার নাম কি জানেন? এখানে একটা কপাটিকা থাকে, মানে ওয়ান ওয়ে দরজা, মানে একদিকে খোলে। এই দিক থেকে যখন রক্ত চাপ দেয় তখন এটা খুলে যায়, কিন্তু এই দিক থেকে চাপ দিলে খোলে না, বরং বন্ধ হয়ে যায়। তাহলে এটা হচ্ছে ট্রাইকাসপিড ভালভ বলে।
ট্রাইকাসপিড, মানে এই ভালভগুলোতে কাস্প থাকে তিনটা, ট্রাই মানে তিনটা, আর এটা হচ্ছে বাইকাসপিড বা মাইট্রাল ভালভ, আরেকটা নাম হচ্ছে মাইট্রাল ভালভ। তাহলে এই ভালভ দিয়ে রক্ত রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে আসে, আর লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে আসে হচ্ছে এই রাস্তা দিয়ে, মানে মাইট্রাল ভালভ যেটা বা বাইকাসপিড ভালভ যেটা, সেটা খুললে এখানে আসে। আচ্ছা, আর কিছু ভালভ থাকে সেমিলুনার ভালভ। সেমিলুনার মানে অর্ধচন্দ্রাকৃতি। এগুলো কোথায় কোথায় থাকে? এই যে আমাদের অ্যাওয়ার্ডটা যেটা আছে, এই অ্যাওয়ার্ডটার মুখেও কিন্তু থাকে। অ্যাওয়ার্ডটা মানে হচ্ছে মহাধমনী, মহাধমনীটাকে অ্যাওয়ার্ডটা বলে। ঝামেলা। তাহলে আমাদের শরীর থেকে হৃৎপিণ্ডে রক্ত নিয়ে আসে হচ্ছে শিরা বা ভেইন, আর হৃৎপিণ্ড থেকে সারা শরীরে রক্ত নিয়ে যায় হচ্ছে ধমনী বা আর্টারি বলে। ঠিক আছে, ধমনী বা আর্টারি। তাহলে আমাদের সমস্ত রক্ত, দূষিত রক্ত, কার্বন ডাই অক্সাইড যুক্ত যে রক্তগুলো আছে সবগুলা শিরার মাধ্যমে এখানে আসে। কোথায় আসে? রাইট এট্রিয়ামে আসে। তাহলে আমাদের হার্টের লেভেল থেকে নিচে যতগুলা রক্ত কার্বন ডাই অক্সাইড যুক্ত তৈরি হবে সবগুলা এই যে ইনফিরিয়র ভেনা কেভা বা নিম্ন মহাশিরার মাধ্যমে রাইট এট্রিয়ামে আসবে। আর হার্টের লেভেল থেকে উপরে উপরে কি কি আছে? তাহলে আমাদের চোখ আছে, কান আছে, মাথা, ব্রেইন আছে। এগুলা কোষের মধ্যে যে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা তৈরি হয় সবগুলা সুপ্রিয়র ভেনা কেভা বা ঊর্ধ্ব মহাশিরার মাধ্যমে রাইট এট্রিয়ামে আসবে। তাহলে সবগুলো আসে প্রথমে রাইট এট্রিয়াম, রাইট এট্রিয়াম থেকে সেটা চলে যায় রাইট ভেন্ট্রিকলে। আচ্ছা, রাইট ভেন্ট্রিকলে এখন আমাদের রক্তগুলো কি? দূষিত রক্ত, মানে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। কার্বন ডাই অক্সাইড যুক্তটা রক্তটাকে আমরা অক্সিজেন যুক্ত করে আবার পুরো শরীরে ছড়াই দিব, এইটাই হচ্ছে এই সার্কুলেশনের উদ্দেশ্য। তাহলে এই যে রাইট ভেন্ট্রিকলে যে রক্তগুলো আসলো এগুলো আমরা অক্সিজেন যুক্ত করতে পারবো কোথায়? এটা যদি ফুসফুসে যায় তাহলে আমরা নাক দিয়ে যে অক্সিজেনটা নিব এটা আলটিমেট কোথায় যাচ্ছে? ফুসফুসে যাচ্ছে। ফুসফুসে যদি আমরা এই রক্তটা পাঠাতে পারি ওইখানে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের এক্সচেঞ্জ হবে। এক্সচেঞ্জ হয় কোথায়? ফুসফুসের আমরা জানি যে সর্বনিম্ন যে একদম আমরা ফুসফুসকে যদি ভাগ করতে যাই, ভাগ হতে হতে ব্যাগের মতো মানে বেলুনের মতো কিছু জিনিস পাওয়া যায়, সেগুলোকে বলা হয় অ্যালভিওলাই। ফুসফুসের একক কোষ অ্যালভিওলাই। এই অ্যালভিওলাইয়ের যে ওয়ালটা থাকে এই ওয়ালটা হচ্ছে পারমিয়েবল টু গ্যাস। শোনা যাবে না কেন? ঠিকই তো আছে সব। সব তো ঠিক আছে। তাহলে অ্যালভিওলাস বললাম যে এর যে ওয়ালটা থাকে অনেক পাতলা থাকে। হ্যাঁ, এই পাতলা ওয়ালের মধ্য দিয়ে অক্সিজেন যেতে পারে, কার্বন ডাই অক্সাইড এখানে আসতে পারে, মানে আমরা যে অক্সিজেনটা নিব এটা এখানে বের হতে পারে। আবার এই আমাদের অ্যালভিওলাসের চারদিকে থাকে কৌশিক জালিকা। কৌশিক জালিকা জিনিসটা একটু বুঝতে হবে। বুঝতে হবে মানে আমাদের যে শিরা এবং ধমনী আছে প্রতিটা জিনিসই একটা কোষের কাছে গিয়ে, মানে যে কোনো একটা কোষের কাছে গিয়ে এটা কৌশিক জালিকায় পরিণত হয়। মানে আর্টারি থেকে আর্টারিওল, ভেন থেকে ভেনিউল, তারপরে হচ্ছে ক্যাপিলারি হয়। ক্যাপিলারি গুলাকে আমরা কৌশিক জালিকা বলি। মানে এই যে অ্যাওয়ার্ডটা যেটা আছে এটা ধরেন একটা শাখা বের হবে, ঠিক আছে? তাহলে এটা একটা বড়, তার চেয়ে একটা ছোট শাখা বের হলো, এই শাখাটা আবার ভাঙবে, এটা যদি আরো ভাঙে তাহলে কি হবে? আরো চিকন হবে। এইভাবে এইভাবে ধরেন ফুসফুসে এই শাখাটা গেছে, ফুসফুসে গিয়ে এটা ভাগ হতে হতে মানে অনেক চিকন রক্তনালিকায় পরিণত হবে। কোথায় গিয়ে? এই অ্যালভিওলাসের চারপাশে গিয়ে। মানে এই মোটা রক্তনালিকাটাই কিন্তু ওখানে গিয়ে মানে শাখা হতে হতে এমন চিকন হবে
সেটাকে আমরা ক্যাপিলারি বা কৌশিক জালিকা বলবো। এবং এটার বৈশিষ্ট্য হচ্ছে এর যে ওয়ালটা থাকবে এটাও হচ্ছে গ্যাস পারমিয়েবল হবে, মানে গ্যাস এর ভিতর দিয়ে যাইতে পারবে আসতে পারবে। ক্যাপিলারি মানে এই যে আমাদের বড় যে রক্তনালিকাটা আছে বা ধমনীটা আছে এটা ভেঙে ভেঙে এরকম চিকন হওয়ার উদ্দেশ্যটাই হচ্ছে যাতে কোষের কাছে গিয়ে ও গ্যাসের আদান প্রদানটা করতে পারে। ঠিক আছে, তেমনি ভাবে এই কোষটা থেকে আমাদের একটা ভেইন বের হবে। মানে সব কাজ কিন্তু কোষের ভিতরে হয়, যে কোনো একটা কোষ। আমরা বলছি না যে দেহের গঠন ও কার্যকারী একক হচ্ছে কোষ, তাহলে কোষের ভিতরেই কিন্তু কার্বন ডাই অক্সাইডটা তৈরি হয়। তো এই যে আমাদের মেটাবলিজম যে হয়, মাইটোকন্ড্রিয়ার মধ্যে কি হয়, ক্রেবস চক্র, এটিপি তৈরি যে হয়, ওইখানে আমাদের অন্তঃশ্বসন হয়। এই অন্তঃশ্বসনের ফলে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। এখন আমার কার্বন ডাই অক্সাইডটা যদি কোষের ভিতরে থেকে যায়, এই কোষের আয়ু কমে যাবে, বেশি দিন বাঁচবে না। তাহলে এই কার্বন ডাই অক্সাইডকে আমার ওই কোষ থেকে বের করতে হবে। কিভাবে বের করব? এই যে কোষের চারদিকে আমাদের যে শিরাগুলা থাকে এগুলাকে আমরা ভেনিউল বলি। ভেনিউল থেকে সেটা ভাগ হতে হতে ক্যাপিলারি হয়ে যায়, মানে আলটিমেট একটা জায়গায় গিয়ে আর্টারি আর ভেন কিন্তু মিলে যায়। ওই জায়গাটাকে আমরা বলতেছি কৌশিক জালিকা বা ক্যাপিলারি। তাহলে দেখেন এই দিক থেকে আর্টারি গিয়ে ভাঙতে ভাঙতে এখানে গিয়ে কৌশিক জালিকা হলো। তাহলে এই যে এই অংশের এই দিকের অংশটা কিন্তু হচ্ছে কি আর্টারি, আবার ওই দিকের অংশটা হচ্ছে ভেন। এই দুই জায়গার যে মিলন স্থলটা এটাকে আমরা বলতেছি কৌশিক জালিকা বা ক্যাপিলারি। তাহলে এই জায়গাটা কোথায় গিয়ে হয়? একটা কোষের চারদিকে গিয়ে হয়, মানে পুরো ফুসফুসের চারদিকে না, ফুসফুসের যে একক কোষ আছে, ফুসফুসটা যে কোষ দিয়ে তৈরি, অ্যালভিওলাস দিয়ে তৈরি, ওর চারদিকে গিয়ে এই আমাদের কৌশিক জালিকাটা তৈরি হয়। তাহলে এখন এখন জিনিসটা বোঝা সহজ হবে। তাহলে এইদিকে হচ্ছে আমাদের আর্টারিয়াল এন্ড, মানে ধমনীর অংশ, এইদিকে হচ্ছে শিরার অংশ। এখন এখন হচ্ছে তাহলে আমরা এইদিকে যাই, শিরার অংশটা নিয়ে আগে কথা বলি। তাহলে কোষের ভিতরে অ্যালভিওলাসের ভিতরে দেখা গেল যে আমাদের কোনো কারণে শুনতে পারছে না কেন? আমি তো বুঝতেছি না এটা। আচ্ছা, তাহলে আমরা বলতেছিলাম যে এইখানে এইদিকে তাহলে আছে আমাদের কি কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, মানে শিরার অংশটাতে থাকবে কি কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, আর এই দিকে থাকবে হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত। এখন ধরেন এই দিক থেকে আসলো আমাদের অক্সিজেন যুক্ত রক্তটা, একটু ভিতরে যাওয়া গেছে। আগে আরেকটা জিনিস বোঝাইতে হবে, তাহলে গন্ডগোল হয়ে যাচ্ছে। তাহলে আমাদের ফুসফুসে কি যায় বলেন তো? দুই দিকে দুইটা হচ্ছে এখান থেকে যায় পালমোনারি, কি বলতো, পালমোনারি আর্টারি যায়, দুইটা পালমোনারি আর্টারি যায়। সব আর্টারি অক্সিজেন যুক্ত রক্ত বহন করে, মানে আর্টারি আর ভেইনের মধ্যে যদি পার্থক্য করেন দেখবেন যে সব আর্টারি অক্সিজেন যুক্ত রক্ত বহন করে, কিন্তু দুইটা করে না, এক্সেপশন আছে। একটা হচ্ছে পালমোনারি আর্টারি, এই দিকের একটা পালমোনারি আর্টারি, ওই দিকে একটা পালমোনারি আর্টারি। তাহলে এরা কিন্তু কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা বহন করে ফুসফুসে নিয়ে যাচ্ছে, কারা? পালমোনারি আর্টারি, দুই দিকে দুইটা। আবার ফুসফুস থেকে কিন্তু চারটা আসে, এই ফুসফুস থেকে আসবে দুইটা, ওই দিকের ফুসফুস থেকেও দুইটা আসবে। কোথায় আসবে? লেফট এট্রিয়ামে আসবে, লেফট এট্রিয়ামে আসবে। তাহলে এই যে এগুলো হচ্ছে পালমোনারি ভেইন, দুইটা দুইটা চারটা, পালমোনারি ভেইন হচ্ছে চারটা, পালমোনারি আর্টারি হচ্ছে দুইটা। এই দিক থেকে একটা এইখানে যাবে, এইখান থেকে আরেকটা এখানে যাবে। আচ্ছা, এই যে আমাদের রক্তটা গেল পালমোনারি আর্টারির মাধ্যমে, এই রক্তটা আমরা এখন এইখানে পাবো, মানে পালমোনারি আর্টারিটা ভাঙতে ভাঙতে কৌশিক জালিকা হলো।
তাহলে এই যে এখানে যে রক্তটা আসলো সেটা আমাদের কি কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। এই যে এইখান থেকে যে রক্তটা গেছে পালমোনারি আর্টারি হয়ে ও ভাঙতে ভাঙতে আমাদের অ্যালভিওলাসের কাছে চলে গেছে। তাহলে অ্যালভিওলাসে আমরা শ্বাসের মাধ্যমে মানে শ্বাস গ্রহণ করে অক্সিজেন যেটা আনছি, এই অক্সিজেনটা এই ভিতরে ঢুকে যাবে। আর এইখান থেকে এই রক্তের মধ্যে যে কার্বন ডাই অক্সাইড ছিল, কার্বন ডাই অক্সাইডটা অ্যালভিওলাসে ঢুকে যাবে। মানে এখানে ব্যাপন প্রক্রিয়া হয়, দুইটারই ওয়াল এত পাতলা যে গ্যাস আদান প্রদান হইতে পারে। তাহলে আমাদের যে পালমোনারি আর্টারির মাধ্যমে যে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা গেল, এটা এইখানে এসে ওর কার্বন ডাই অক্সাইডটা এদিকে চলে গেল, আর অক্সিজেনটা এখানে ঢুকে গেল। অক্সিজেন ঢোকার পরে এই রক্তটা এখন এই দিক দিয়ে ঘুরবে, মানে অ্যালভিওলাসের এই দিকে গেল, পালমোনারি আর্টারির এন্ডটা গেল। এখানে কিন্তু ব্যতিক্রম, মানে আর্টারি হলেও এইখানে এইদিকে থাকতেছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, আর এখানে ভেইন হওয়া সত্ত্বেও থাকতেছে অক্সিজেন যুক্ত রক্ত। মানে এই যে অক্সিজেনটা আসলো এটা এখন আমাদের এই দিক দিয়ে ঘুরতে ঘুরতে ধরেন এইখানে চলে আসলো, এই পালমোনারি ভেইনে। এই দিক থেকে দুইটা পালমোনারি ভেইনের মাধ্যমে অক্সিজেন যুক্ত রক্ত আসবে লেফট এট্রিয়ামে। লেফট এট্রিয়াম থেকে মাইট্রাল ভালভ দিয়ে সেটা চলে যাবে লেফট ভেন্ট্রিকল। লেফট ভেন্ট্রিকল থেকে রক্ত বের হয় অ্যাওয়ার্টার মাধ্যমে। এই অ্যাওয়ার্টা এখন পুরো শরীরে ছড়াই দেয়। এর কিছু শাখা এই উপরে চলে যায়, মানে ব্রেইন ওইদিকে সাপ্লাই দেয়। কিছু শাখা নিচে আসার পরে এইদিকে ধরেন দুই দিকে কিডনি আছে, কিডনিতে যাবে। তারপর নিচে গিয়ে আরো যে সকল অর্গান আছে সবগুলো অর্গানে চলে যাবে। ঠিক আছে, এখন আমি একটু জিনিসটা বোঝাই। ধরেন এটা কিডনিতে গেছে, ঠিক আছে, তাহলে কিডনির একটা কোষ হচ্ছে নেফ্রন, মানে একক কোষ। যাই হোক, ওই কোষটাতে আমাদের ধরেন এটা হচ্ছে কিডনির একটা কোষ। এই আর্টারিটা কিডনির এই কোষের চারদিকে এসে কি হলো, কৌশিক জালিকায় পরিণত হলো, মানে ভাঙতে ভাঙতে চিকন একটা নালী হয়ে গেল। সেটা হচ্ছে কৌশিক জালির এই দিকের অংশ, মানে এটা হচ্ছে আর্টারিয়াল এন্ড। আবার এই কোষটাতে তো মেটাবলিজম হয়, তাই না? মানে মাইটোকন্ড্রিয়ার মধ্যে শক্তি তৈরি হয়, এটিপি তৈরি হয় এবং কার্বন ডাই অক্সাইডও তৈরি হয়। তাহলে এই কার্বন ডাই অক্সাইডটা বের হবে এইখানে। তাহলে আমরা এই যে কার্বন ডাই অক্সাইড যখন চলে আসলো তখন এই অংশটা হয়ে যাবে আমাদের ভেইনের অংশ। বেশি নিচে হয়ে গেছে না? এইদিকে আঁকি তাহলে। তাহলে এটা একটা কিডনির কোষ ধরেন, হ্যাঁ। তাহলে এই যে আর্টারিটা আমাদের আসলো, এটা এখানে এসে কৌশিক জালিকা হলো। কৌশিক জালিকা হয়ে তাহলে এই রক্ত কি আসতেছে বলেন তো, অক্সিজেন যুক্ত না কার্বন ডাই অক্সাইড? অক্সিজেন যুক্ত। এইখান থেকে অক্সিজেনটা কোষের ভিতরে চলে গেল। এখন এই অক্সিজেন দিয়ে সে মেটাবলিজম করে শক্তি উৎপাদন করবে, বাস। এখন ওইখানে যে এটিপি তৈরির ফলে যে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছে এটা এইদিকে চলে আসবে, হ্যাঁ, কৌশিক জালিকার মধ্যে চলে আসবে। তাহলে কৌশিক জালিকার দুইটা অংশ, এটা একটা আর্টারির অংশ আর এটা হচ্ছে ভেইনের অংশ। তাহলে ভেইনের অংশ কোনটাকে বলবো? যখন সেখানে কার্বন ডাই অক্সাইডটা ঢুকে যাবে তখনই সেটা ভেইনের অংশ হয়ে যাবে। মানে ওইটা দেখে আমি চিনে ফেলবো রক্তের কালার দেখে, এইদিকে লাল থাকবে অক্সিজেন যুক্ত, এইদিকে নীল থাকবে কার্বন ডাই অক্সাইড যুক্ত। তাহলে এই দুইটা ভাগ হয়ে গেল। এই পুরাটাই হচ্ছে কৌশিক জালিকা, এইটা আর্টারির অংশ, এইটা ভেইনের অংশ। এই যে এইখানে যে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা তৈরি হলো, এইটাই আবার ঘুরে ঘুরে লাস্ট আমাদের ওর লক্ষ্যস্থল হচ্ছে ইনফিরিয়র ভেনা কেভা অথবা সুপিরিয়র ভেনা কেভা, মানে নিম্ন মহাশিরা অথবা ঊর্ধ্ব মহাশিরা। তাহলে কিডনি যেহেতু নিচে থাকে, তাহলে এইটা জোড়া লাগতে লাগতে আলটিমেট কিন্তু আমাদের নিম্ন মহাশিরায় গিয়ে যুক্ত হবে। তাহলে নিম্ন মহাশিরার মাধ্যমে সেটা কোথায় যাবে? রাইট এট্রিয়ামে যাবে। অথবা যদি ব্রেইনের কোনো কোষে এই প্রক্রিয়াটা হয়, মানে ব্রেইনের ধর নিউরনে মেটাবলিজম হলো, মেটাবলিজমের ফলে ওখানে অক্সিজেনটা ঢুকলো, কার্বন ডাই অক্সাইড বের হলো, ওইখান থেকে তাহলে সুপিরিয়র ভেনা কেভার মাধ্যমে রাইট এট্রিয়ামে আসবে। রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলের মাধ্যমে আবার সেটা যাবে ফুসফুসে, ফুসফুসে গিয়ে আলটিমেট আবার এখানে আসবে। এইখানে গিয়ে তাহলে
ওই যে কার্বন ডাই অক্সাইড যেটা আসলো, কার্বন ডাই অক্সাইডটা এখানে ঢুকে যাবে আর অক্সিজেনটা রক্তের ভিতরে ঢুকে যাবে। এই অক্সিজেন যুক্ত রক্ত আবার এখানে এসে এই দুইটার মাধ্যমে এখানে আসবে, দুইটা মানে চারটা, এই দিক থেকেও দুইটা আসে, চারটা, এখান থেকে আবার এখানে আসবে, আবার এটার মাধ্যমে ঘুরে আবার এখানে আসবে। মানে এইভাবে প্রক্রিয়াটা চলতে থাকবে, এটা চলমান প্রক্রিয়া। তাহলে ঘটনা কিন্তু শুরু হয়েছে একটা কোষের চারদিকে, মানে কোষের চারদিকে কৌশিক জালিকা থেকে শুরু, এইটা এসে শেষ হয় হৃৎপিণ্ডের মধ্যে। বোঝা গেছে বিষয়টা? মানে ক্লিয়ার না হলে বলেন। মোট কথা হচ্ছে একটা কোষ, তাহলে কোষের চারদিকে আমাদের থাকে হচ্ছে কৌশিক জালিকা। কৌশিক জালিকার দুইটা অংশ থাকে, একটা আর্টারির অংশ বা ধমনির অংশ, একটা থাকে ভেইনের অংশ বা শিরার অংশ। তাহলে এই কোষটার ভিতরে যে মেটাবলিজম হয়, মানে শক্তি উৎপাদনের যে প্রক্রিয়া হয়, শ্বসন, সেই শ্বসনের ফলে আমাদের কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। আবার ওই শ্বসন প্রক্রিয়াটা হওয়ার জন্য অক্সিজেন লাগে, মানে অক্সিজেন ব্যয় হয়, কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। ওই কার্বন ডাই অক্সাইডটা কোষ থেকে বের হয়ে কৌশিক জালিকার যে আমাদের ভেইনের অংশ যেটা আছে সেইখানে ঢোকে। এই ভেইনের অংশটা, ছোট ভেইনের অংশটা একটার সাথে আরেকটা, মানে একটা কোষের ভেইনের অংশটা আর একটা কোষের ভেইনের অংশের সাথে জোড়া লাগে, জোড়া লাগতে লাগতে আলটিমেট গিয়ে আমাদের বড় একটা শিরা হয়। সেই শিরাটার নাম হচ্ছে নিম্ন মহাশিরা অথবা ঊর্ধ্ব মহাশিরা। এই নিম্ন মহাশিরা ঊর্ধ্ব মহাশিরার মাধ্যমে রক্ত রাইডেট্রিয়ামে আসে। রাইডেট্রিয়ামের এখানে থাকে আমাদের ট্রাইকাসপিড ভালভ। যখন এখানে কন্ট্রাকশন হয় মানে সংকোচন হয়, তখন সেটা রাইট ভেন্ট্রিকলে যায়। রাইট ভেন্ট্রিকল থেকে আমাদের দুইটা জিনিস বের হয়ে গেছে, দুইটা পালমোনারি আর্টারি, একটা রাইট একটা লেফট। তাহলে রাইটটা গেছে রাইট ফুসফুসে, লেফটটা গেছে লেফট ফুসফুসে। এইটা আবার ভাঙতে ভাঙতে গিয়ে অ্যালভিওলাসের চারদিকে কৌশিক জালিকায় পরিণত হয়েছে। তাহলে এই কৌশিক জালিকারও এখানে একটা অংশ থাকে আর্টারির অংশ, মানে এ যে এসে ভাগ হয়েছে এখানে শেষ। এখান থেকে যখন অক্সিজেন ভিতরে ঢুকে যায়, আবার কার্বন ডাই অক্সাইড এদিকে আসে, না অক্সিজেন তো এখান থেকে বের হয়, হ্যাঁ অক্সিজেন বের হয় আর কার্বন ডাই অক্সাইড ঢোকে। তারপরে এটা পালমোনারি যে ভেইন আছে, পালমোনারি ভেইন এই ফুসফুস থেকে দুইটা আসে, এই ফুসফুস থেকে দুইটা, চারটার মাধ্যমে লেফট এট্রিয়ামে আসে, লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল থেকে আবার সেটা এই যে অ্যাওয়ার্টা আছে, অ্যাওয়ার্টার মাধ্যমে পুরো শরীরে ছড়িয়ে পড়ে। পুরো শরীরে ছড়িয়ে পড়ার উদ্দেশ্য হচ্ছে ও আবার এখানে আসবে, এই আবার এখানে এসে আবার এখানে যে অক্সিজেনটা সাপ্লাই দিবে, আবার কার্বন ডাই অক্সাইড বের করে নিয়ে যাবে, আবার এখানে নিয়ে যাবে, আবার এখান থেকে ঘুরে ফুসফুসে যাবে, ফুসফুস থেকে আবার এখানে আসবে, এখান থেকে এখানে যাবে। মানে মোটামুটি এটা চলতে থাকবে প্রক্রিয়া। হ্যাঁ রক্তটা শুধু ঘুরবে, মানে আমাদের রক্তের কাজ করছি না, রক্তের কাজের মধ্যে আমরা কি করছি যে অক্সিজেন পরিবহন করে, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড সারা শরীরের মধ্যে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড পরিবহন করে। এই যে এইভাবেই পরিবহন করে, মানে অক্সিজেনের যে আমাদের রক্তের যে হিমোগ্লোবিন আছে, হ্যাঁ আরবিসি বা লোহিত রক্তকণিকার, এই হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন বাইন্ড করে অক্সি হিমোগ্লোবিন তৈরি করে। হ্যাঁ ওই হিমোগ্লোবিনটাই অক্সিজেনটাকে নিয়ে যায় একটা কোষের কাছে। আবার কোষের মধ্যে যে কার্বন ডাই অক্সাইডটা তৈরি হয়, ওই কার্বন ডাই অক্সাইডটা এসে আমাদের লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিনের সঙ্গে বাইন্ড করে, মানে আবদ্ধ হয়, হ্যাঁ কার্বক্সি হিমোগ্লোবিন তৈরি করে। ওইটা আবার এখানে এসে মানে হিমোগ্লোবিন আর গ্যাসের মধ্যে একটা কি বলে অস্থায়ী বন্ধন তৈরি হয়। অস্থায়ী বন্ধন তৈরি মানে কি, যেখানে দরকার ওইখানে গিয়ে ও ভেঙে যায়, হিমোগ্লোবিনটা রক্তেই থেকে যায়, শুধু গ্যাসটা যেখানে যাওয়ার সেখানে চলে যায়, বাকি ওইটা আবার ঘুরে ঘুরে পূর্বের অবস্থায় এসে আবার অক্সিজেন নিয়ে যায়, আবার কার্বন ডাই অক্সাইড নিয়ে যায়, এইভাবে প্রক্রিয়াটা চলতে থাকে। আচ্ছা এখন আসি, আমাদের এখানে সার্কুলেশনটাকে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন, আর একটা হচ্ছে পালমোনারি সার্কুলেশন, আর একটা হচ্ছে পোর্টাল সার্কুলেশন, ঠিক আছে? হ্যাঁ করোনারিটা আলাদা, করোনারিটা এখানে মানে করোনারি হচ্ছে হার্টের নিজের যে ইয়া আছে, বুঝতে পারছেন আমার কথা? স্যার যে একদম লাস্টে
কোষে যে প্রবেশ করে রক্তটা, মানে কোষের নামটা কি যেন বলছেন? কোষের এটা ফুসফুসের অ্যালভিওলাস। অ্যালভিওলাস। আর এখানে একটা, এটা এখন যে কোনো কোষ হইতে পারে আর কি, মানে এক এক অর্গানের ক্ষেত্রে এক এক ধরনের একক কোষ আছে, যেমন নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্রে হচ্ছে নিউরন। আবার এখানে এসে আসছে নেফ্রন, মানে যে কোনো একটা কোষ, যেই কোষটা আমাদের কাজ করতেছে শরীরে। আচ্ছা, এখন সিস্টেমিক সার্কুলেশন আমরা কোনটাকে বলবো, এটা মুখস্থ করার দরকার নেই, এখানে ছবিটা দেখলেই বোঝা যাবে। সিস্টেমিক সার্কুলেশন হচ্ছে এইখান থেকে শুরু, ঠিক আছে, মানে লেফট ভেন্ট্রিকল থেকে শুরু করে অ্যাওর্টার মাধ্যমে ঘুরে, হ্যাঁ, পুরো শরীরে যে ছড়িয়ে পড়তেছে, এই ছড়িয়ে পড়ার পর এইখানে ফিরে আসা পর্যন্ত। কথা বুঝতে পারছেন? মানে লেফট ভেন্ট্রিকল থেকে শুরু করে অ্যাওর্টার মাধ্যমে সরাসরি ছড়িয়ে পড়ে, আবার সুপিরিয়র এবং ইনফিরিয়র ভেনা কেভার মাধ্যমে রাইট এট্রিয়াম পর্যন্ত, মানে রাইট এট্রিয়ামে ফিরে আসা পর্যন্ত এই সার্কুলেশনটা ভাগ করা হয়েছে, এটাকে, এটার নাম দেওয়া হয়েছে সিস্টেমিক সার্কুলেশন। আর এইখানে সবগুলো দেখেন পালমোনারি আর্টারি দিয়ে যায়, পালমোনারি ভেন দিয়ে ফিরে আসে। তাহলে এইখান থেকে ফুসফুসে যাওয়ার পর আবার রাইট এট্রিয়ামে, লেফট এট্রিয়ামে ফিরে আসা পর্যন্ত এই অংশটার নাম হচ্ছে পালমোনারি সার্কুলেশন। বুঝতে পারছেন বিষয়টা? মানে এইখান থেকে শুরু, ঘুরে ঘুরে এই কোষের এখানে আসলো, এখান থেকে ঘুরে আবার এখানে আসলো, এই পর্যন্ত আসা পর্যন্ত হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন। আবার এইখান থেকে শুরু হয়ে ফুসফুসে গেল, এইখানে ফুসফুস থেকে আবার ইয়া হয়ে এইখানে ফিরে আসলো, এই ফিরে আসা পর্যন্ত হচ্ছে পালমোনারি সার্কুলেশন। আর একটা আছে পোর্টাল সার্কুলেশন, সেটা আমি বলতেছি। এই ছবিটা তো লাগবে। আমাদের একটা লিভার আছে না, এইখানে আমরা একটা জিনিস পড়ছিলাম, ইনফিরিয়র ভেনা কেভা, হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে ইনফিরিয়র ভেনা কেভা। আমরা যে খাবার খাই এগুলো পরিপাক হয় কোথায়, মানে পাকস্থলী। মোট কথা হচ্ছে স্টোমাক, স্টোমাক থেকে আলটিমেট চলে আসে ক্ষুদ্রান্ত্র, ক্ষুদ্রান্ত্র থেকে বীরদান্ত্র। তাহলে এই যে ধরেন আমাদের লিভারের নিচে কিন্তু থাকে ক্ষুদ্রান্ত্র, বীরদান্ত্র, এগুলো থাকে। আমি এই ছবিটা একটু আঁকবো। আমরা যে খাবারগুলো খাই, কি কি খাই, কার্বোহাইড্রেট মানে শর্করা, আমিষ, আর একটা কি, চর্বি খাই, চর্বি। তাহলে শর্করাটা ভেঙে পরিপাকের উদ্দেশ্য হচ্ছে আমরা যে জটিল খাবারটা খাই সেটা যেন সরল খাবারে পরিণত হয়, এই প্রক্রিয়াটার নামই হচ্ছে পরিপাক। তারপরে আমরা খাই আমিষ, তারপরে চর্বি। তাহলে শর্করা যে খাই এটা সরল ফর্ম। সরল ফর্ম মানে হচ্ছে যেই অংশটা, আমি ভাত খাইলে কিন্তু এটা রক্তে যাইতে, একটা ভাতের দানা কি রক্তে যাইতে পারবে, ঢুকতে পারবে? পারবে না। তাহলে রক্তে ঢোকার মতো একটা ফর্মে তাকে নিয়ে আসতে হবে, মানে আমি ভাত খেলে আলটিমেট ফাইনাল ইয়া হচ্ছে সেটা গ্লুকোজে পরিণত হতে হবে, ঠিক আছে? তাহলে শর্করা থেকে আসবে হচ্ছে গ্লুকোজ, আমিষ, যেটা আমিষ থেকে আসবে অ্যামিনো অ্যাসিড, আর চর্বি খাইলে সেটা ফ্যাটি অ্যাসিড হবে, ফ্যাটি অ্যাসিড। এগুলা হচ্ছে সরল ফর্ম এই খাবারগুলো, আমরা যে খাবারগুলো খাই। তাহলে পরিপাকের ফলে এই জিনিসগুলো আমাদের এই ক্ষুদ্রান্ত্র বা বীরযন্ত্রের মধ্যে থাকে। এই জিনিসগুলাকে
আমাদের লিভারে নিয়ে আসতে হবে, মানে আমাদের বেশিরভাগ মেটাবলিজম হচ্ছে লিভারের মধ্যে হয়। তাহলে আলটিমেট কিন্তু গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড সবগুলোকে আসতে হবে কোথায়? লিভারে। এখন তাহলে এই যে ইন্টেস্টাইন এইখান থেকে রক্তগুলাকে নিয়ে আসে পোর্টাল ভেন, মানে এই খাবারের উপাদান সমৃদ্ধ যে রক্তগুলো আছে এখানে এর চারপাশে কি থাকে? রক্তনালিকা থাকে। ধরেন এটা হচ্ছে পাকস্থলী, তাহলে পাকস্থলীর চারদিকে কি থাকে? রক্তনালিকা থাকে। এইখানে যে আমাদের পরিপাকের ফলে ফ্যাটি অ্যাসিড, গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড তৈরি হলো, এগুলা ব্যাপন প্রক্রিয়ায় বা যে কোনো এখানে চ্যানেলও থাকে, এগুলার মাধ্যমে সেটা এই রক্তে আসবে। ঠিক আছে, এই রক্তের মাধ্যমে হেপাটিক পোর্টাল ভেন বা হেপাটিক পোর্টাল শিরা বলে, হ্যাঁ, হেপাটিক পোর্টাল শিরা, এই হেপাটিক পোর্টাল শিরার মাধ্যমে এটা আসবে হচ্ছে আমাদের লিভারের ভিতরে ঢুকবে। হ্যাঁ, তাহলে লিভারে এগুলো ব্যবহার হয়ে যাবে, মানে ফ্যাটি অ্যাসিড বলেন, গ্লুকোজ, তারপরে হচ্ছে আমিষ, সের জন্য অ্যামিনো অ্যাসিড, সবগুলো এখানে শক্তি তৈরিতে ব্যবহার হয়ে যাবে। বাকি রক্তটা কিন্তু আমাদের পোর্টাল ভেনের মাধ্যমে, এটা হচ্ছে পোর্টাল ভেন, এটা কিন্তু সরাসরি এরকম না, জিনিসটা আমি এমনি দেখাচ্ছি। এখানে এসে ও কিন্তু ভাগ হয়ে যায় অনেকগুলা, ভাগ হওয়ার পরে আবার জোড়া লেগে পোর্টাল ভেন্টে তৈরি করে। এই যে পোর্টাল ভেন, যেটা এই পোর্টাল ভেনটা আবার আমাদের ইনফিরিয়র ভেনা কেভা যেটা আছে ওইখানে গিয়ে জোড়া লাগে এবং ইনফিরিয়র ভেনা কেভার মাধ্যমে আমাদের রাইট এট্রিয়ামে রক্তটা যায়। এই যে আমাদের এইখান থেকে হেপাটিক পোর্টাল ভেন এর মাধ্যমে লিভারে আসলো, আবার লিভার থেকে পোর্টাল ভেনের মাধ্যমে ইনফিরিয়র ভেনা কেভায় রক্তটা গেল, ইনফিরিয়র ভেনা কেভা পর্যন্ত, এইটাকে আমরা বলতেছি হচ্ছে পোর্টাল সার্কুলেশন। তাহলে তিনটা সার্কুলেশন, একটা হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন, সিস্টেমিক সার্কুলেশনটা কোথায়? লেফট ভেন্ট্রিকল থেকে শুরু হয়ে আবার রাইট এট্রিয়ামে ফিরে আসা পর্যন্ত। আর একটা হচ্ছে পালমোনারি, পালমোনারিটা কোনটা? এইখান থেকে শুরু করে ফুসফুসে গিয়ে আবার এইখানে ফিরে আসা পর্যন্ত, এটা হচ্ছে পালমোনারি। আর পোর্টাল কোনটা বললাম? আমাদের যে পরিপাকতন্ত্র আছে, পরিপাকতন্ত্র থেকে লিভারের মাধ্যমে আবার ইনফিরিয়র ভেনা কেভায় রক্তটা যাওয়া পর্যন্ত, এটা হচ্ছে পোর্টাল সার্কুলেশন। কোনটা? একটা হচ্ছে সিস্টেমিক, সিস্টেমিক সার্কুলেশন। সিস্টেমিক সার্কুলেশনটা কোথা থেকে শুরু? হ্যাঁ, লেফট ভেন্ট্রিকল থেকে শুরু হয়ে, হ্যাঁ, অ্যাওয়ার্টার মাধ্যমে ঘুরে আবার সুপিরিয়র ভেনা কেভা, ইনফিরিয়র ভেনা কেভার মাধ্যমে রাইট এট্রিয়ামে আসা পর্যন্ত, মানে রাইট এট্রিয়াম পর্যন্ত। কথা বুঝতে পারছেন? এখান থেকে শুরু হয়েছে না অ্যাওয়ার্টা, এই অ্যাওয়ার্টাটা গিয়ে ধরেন এটা বুঝছি, এটা এরকম বললে হয় না যে এটা তো হার্ট থেকে এসেছে রক্তটা, হ্যাঁ, হার্ট থেকে শরীরের অন্যান্য টিস্যুতে গেল এবং অন্যান্য টিস্যু থেকে আবার এটা হার্টে ফিরে আসে। না, হার্টের জায়গাটা বলতে হবে, লেফট এট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল। এইভাবে বলতে পারি যে লেফট ভেন্ট্রিকল থেকে শুরু হয়ে আবার রাইট এট্রিয়ামে ফিরে আসা পর্যন্ত, এইটা হচ্ছে সিস্টেমিক। আবার রাইট ভেন্ট্রিকল থেকে শুরু হয়ে ফুসফুস দিয়ে ঘুরে আবার লেফট এট্রিয়ামে ফিরে আসা পর্যন্ত, এটা হচ্ছে পালমোনারি সার্কুলেশন। আর পোর্টাল যেটা বললাম সেটা একটু আলাদা, সেটা হচ্ছে আমাদের যে পরিপাকতন্ত্র আছে, পরিপাকতন্ত্র থেকে শুরু হয়ে লিভারের মাধ্যমে ঘুরে, হ্যাঁ, পোর্টাল ভেইনের মাধ্যমে যখন ইনফিরিয়র ভেনা কেভার সাথে যুক্ত হয়। আবার ইনফিরিয়র ভেনা কেভাটা আলটিমেট কোথায় গিয়ে ওপেন করছে? আমাদের রাইট এট্রিয়ামে ওপেন করছে, হার্টের রাইট এট্রিয়াম। তাহলে এই পর্যন্ত এটা হচ্ছে পোর্টাল, পোর্টাল সার্কুলেশন। আর একটা উনি বলছিল যে করোনারি, করোনারি বলছেন না? করোনারি সিস্টেমটা হচ্ছে, মানে হার্ট তো পুরো শরীরে সাপ্লাই দিচ্ছে রক্ত, কিন্তু হার্ট তো একটা মাসকুলার অর্গান, মানে হার্ট তো হৃদপেশি দিয়ে তৈরি না, তো হৃদপেশি তো রক্ত লাগবে। তাহলে ওর নিজের একটা সিস্টেম আছে, মানে ওর যে মাসেলের কোষগুলো আছে পেশির, এগুলাতে রক্ত সাপ্লাই দেওয়ার জন্য কিছু আর্টারি ভেইন আছে, আলাদা সিস্টেম, ওইটা হচ্ছে করোনারি সার্কুলেশন আর কি। এখানে আর কোনো প্রশ্ন থাকলে বলেন, মানে ক্লিয়ার না হলে আমাকে বলেন জিনিসটা। এটা কিন্তু বুঝলে কিন্তু সহজ, আর না বুঝলে মাথায় অনেক প্যাচ খাবে।
সাবজেক্টটা আরেকটু বুঝান। হ্যাঁ, প্রথম থেকে হচ্ছে আমাদের একটা কোষের চারদিকে, এই যে এখান থেকে আমরা যদি শুরু করি, ছবিটা বোঝা যাচ্ছে তো নাকি মোটামুটি? তাহলে এই চারদিকে থাকে হচ্ছে ক্যাপিলারি বা কৌশিক জালিকা। কৌশিক জালিকার দুইটা অংশ থাকে, একটা থাকে আর্টারির অংশ, একটা থাকে ভেইনের অংশ। তাহলে আমরা ভেইন থেকে শুরু করি। এই যে কোষের ভিতরে যে আমাদের কার্বন ডাই অক্সাইডটা তৈরি হয়, সেটা আলটিমেট এই কোষ থেকে এই যে কৌশিক জালিকার যে ভেইনের অংশটা আছে বা শিরার অংশ, সেইখানে আসে। তাহলে এই রক্তটা কি হলো, এখন কার্বন ডাই অক্সাইড যুক্ত হলো। এই যে অংশ যেটা আছে মানে ভেইনের অংশ, সেটা কিন্তু আলটিমেট এখানে একটা জিনিসের মধ্যে, ধরেন আমি কিডনির কথা বলতেছি, একটা কিডনিতে তো একটা কোষ থাকে না, অনেকগুলো কোষ থাকে। তাহলে অনেকগুলা কোষের যখন ভেইন গুলো একসাথে হয়, হওয়ার পরে আমাদের রেনাল ভেইন তৈরি করে। মানে রেনাল ভেইন মানে একটা বড়, আলটিমেট একটা কিডনি থেকে একটা বড় ভেইন বের হয়। কিন্তু এই বড় ভেইনটা কিভাবে তৈরি হয়েছে? এই যে ক্যাপিলারি গুলো আছে সেগুলা জোড়া লেগে লেগে তৈরি হয়েছে, ঠিক আছে? তাহলে এইটা আলটিমেট গিয়ে আমাদের ওপেন করা হচ্ছে ইনফিরিয়র ভেনা কেভা। তাহলে কৌশিক জালিকার ভেইন গুলা জোড়া লেগে লেগে একটা বড় ভেইন তৈরি করে। বড় ভেইনটা আলটিমেট জোড়া লাগতে লাগতে একটা ইনফিরিয়র ভেনা কেভা অথবা একটা সুপিরিয়র ভেনা কেভা তৈরি হয়। এই ইনফিরিয়র ভেনা কেভা সুপিরিয়র ভেনা কেভার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা কোথায় আসতেছে? রাইট এট্রিয়ামে। রাইট এট্রিয়ামে থেকে যখন রক্ত চাপ বেড়ে যায়, তখন এই কপাটিকাটা খুলে যায়, ট্রাইকাসপিড ভালভ। ট্রাইকাসপিড ভালভ খুলে গেলে এটা ভর্তি হয়ে যায়, রাইট ভেন্ট্রিকল ভর্তি হলো। রাইট ভেন্ট্রিকল ভর্তি হলে এখান থেকে আমাদের দুইটা পালমোনারি আর্টারি বের হয়ে গেছে, এইদিকে একটা এইদিকে একটা। এখানে কিন্তু পালমোনারি আর্টারি, ভেন না কিন্তু, কিন্তু রক্ত কার্বন ডাই অক্সাইড যুক্ত। ব্যতিক্রম এইটাই যে কার্বন ডাই অক্সাইড যুক্ত হওয়ার পরেও এটা আর্টারি দিয়ে যাচ্ছে, পালমোনারি আর্টারি দিয়ে দুই ফুসফুসে গেল, ঠিক আছে? ফুসফুসে গিয়ে ওই যে আর্টারি যেটা ঢুকছে পালমোনারি আর্টারিটা, এটা কিন্তু ভাগ হতে হতে এখানে এসে আবারও কৌশিক জালিকা পরিণত হবে। তাহলে কৌশিক জালিকায় পরিণত হওয়ার পর আমাদের ফুসফুসের একটা যেই জায়গায় গিয়ে মানে অক্সিজেনের বা কার্বন ডাই অক্সাইডের আদান প্রদান হয়, সেটাকে আমরা বলি অ্যালভিওলাস। তাহলে এই অ্যালভিওলাসের চারদিকে গিয়ে ও কৌশিক জালিকায় পরিণত হয়। এখন এই যে এটা আসছে, এটা কিন্তু কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে আসছে, পালমোনারি আর্টারির অংশটা। তাহলে এই দিকে থাকলো আমাদের কার্বন ডাই অক্সাইড, আবার এইখানে আছে অক্সিজেন। যখন এই কার্বন ডাই অক্সাইডটা এখানে ঢোকে আর অক্সিজেনটা এখানে চলে আসে, তখন এটা হয়ে যায় পালমোনারি ভেইনের অংশ। বুঝতে পারছেন? পালমোনারি ভেইনের অংশ। এভাবে আমাদের দুই ফুসফুস থেকে দুইটা করে চারটা পালমোনারি ভেইন বের হয়। এই পালমোনারি ভেইন গুলো কোথায় এসে ওপেন করে? লেফট এট্রিয়ামে। লেফট এট্রিয়াম থেকে আমাদের মাইট্রাল ভালভ যেটা আছে বাট বাইকাসপিড ভালভ, ওইটার মাধ্যমে আসে লেফট ভেন্ট্রিকল। লেফট ভেন্ট্রিকল থেকে একটা বড় মহাধমনী বের হয়ে গেছে, সেটার নাম হচ্ছে অ্যাওর্টা। এই অ্যাওর্টার মাধ্যমে এখন রক্তটা গোটা শরীরে ছড়িয়ে পড়ে। ছড়িয়ে কোথায় যায়? আলটিমেট আবার এইখানে আসে, মানে এই কোষটাতে আসে। এই কোষটার এখানে আবার আর্টারিয়াল এন্ড থাকে, ভেন এন্ড থাকে। এতক্ষণ আমরা যেখান থেকে গেছি রক্ত কিন্তু আবার ঘুরে ওইখানে আসছে। বুঝতে পারছেন? তাহলে ঘুরে আসছে, যে আসার সময় ও কিন্তু অক্সিজেন নিয়ে আসছে, আর যাওয়ার সময় কি নিয়ে গেছিল? কার্বন ডাই অক্সাইড। তাহলে এই অক্সিজেন এখন আবার এই কোষের ভিতরে ঢুকবে, আবার এতক্ষণে যে এখানে কার্বন ডাই অক্সাইড গুলো তৈরি হয়েছে ওইটা আবার এখানে বের হবে। তাহলে এইটা আবার ঘুরে ওই আলটিমেট আবার সিস্টেম একই ঘুরতে থাকবে। আশা করা যায় বোঝা গেছে। শেষের সার্কুলেশনটার নাম কি জানো? এইটা পোর্টাল, PORTAL, পোর্টাল সার্কুলেশন। মানে এখানে পোর্টাল ভেইন থাকে তো। আজান হয়ে গেছে নাকি? এই মসজিদে আজান হলে আমাকে একটু বলবেন। আমার এখানে একটা ছবি আছে, কিন্তু এটা আমি এখানে দেখাবো কেমন করে? কোন সিস্টেম আছে? হ্যালো,
জি ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে। মানে সার্কুলেশন সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, মানে যে বোঝেন নাই যে রক্ত কিভাবে শরীরে ঘুরতেছে পুরো শরীরে। হ্যাঁ, প্রশ্ন নাই তাহলে? তাহলে আমরা ব্লাড গ্রুপিং এ যাই। হ্যাঁ, ব্লাড গ্রুপিং সরকারি অনুমোদিত বলতে এলএমএফ ডিএমএস এগুলো হচ্ছে প্রাতিষ্ঠানিক কোর্স আর কি, গভর্নমেন্ট অনুমোদিত। মানে আজকে দুইটা পড়াই, কেউ যদি বুঝে ফেলে বছরে জিনিসটা একটা কোর্স ওর আছে মনে লাগবে, 6 মাসের। আর না বুঝলে কিন্তু বেশি কষ্ট লাগবে। আচ্ছা, আপনারা গত ক্লাসে আরবিসি পড়ছেন, মানে আরবিসি কি? রেড ব্লাড সেল। আচ্ছা, রেড ব্লাড সেলটা দেখতে কিসের মতো? গভর্নমেন্ট বলতে এটা তো গভর্নমেন্ট না, এটা হচ্ছে অ্যালফেলিবেন একটা চকলেট ছিল না আগে? সার্টিফিকেট। হ্যাঁ, দেখছেন নি? কিন্তু এখনো সরকারি আছে অনুমোদিত রেড ব্লাড সেল একদম এরকম। হ্যাঁ, যে একটা আচ্ছা, ওটা আমি দেখাবো পরে। স্যার কিভাবে আনা আমাকে দেখেন। দেখা দিছে? আচ্ছা, ওইটা আমি বলতেছি পরে। তাহলে ওই যে আমাদের অ্যালফেলিবেন চকলেট আরবিসিটা দেখতে ওইরকম, মানে মাঝখানের অংশটা পাতলা থাকে, পাতলা, চারদিকে একটু মোটা থাকে। আচ্ছা, আমার উদ্দেশ্য এটা না, উদ্দেশ্য হচ্ছে যে আরবিসি একটা কোষ, তো তাহলে কোষের একটা কি থাকে, চারদিকে একটা মেমব্রেন থাকে, প্লাজমা মেমব্রেন বা যাই বলেন। এটা প্রাতিষ্ঠানিক পাবেন, গভর্নমেন্ট কোনো অনুমোদন নেই। আপনি করলে নার্সিং প্যারামেডিক্যাল যেটা আছে ওটা গভর্নমেন্ট অনুমোদিত বলতে এটা গভর্নমেন্ট কোর্স। আপনি সার্টিফিকেটই সরাসরি কারিগরি বোর্ড থেকে হবে। তো তার চাইতে আপনি যদি গভর্নমেন্টলি একটা দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি প্যারামেডিক্যালটা করতে পারেন। আমাদের যে আরবিসি থাকে, হ্যাঁ, আরবিসির ওয়ালের মধ্যে বা আপনার প্লাজমা মেমব্রেনের মধ্যে বা কোষের যে পর্দাটা থাকে সেখানে অ্যাগ্লুটিনোজেন, এই কিছু পদার্থ থাকে, হ্যাঁ, অ্যাগ্লুটিনোজেন, এগুলোকে আমরা অ্যান্টিজেন বলি। আরেকটা কথা আসবে হচ্ছে অ্যান্টিবডি। ভর্তিতে এখানে তো কোনো ছাড় হবে না, আপনি যদি পড়তে চান সেক্ষেত্রে হয়তো ইনস্টলমেন্টে এই নিতে পারেন। অ্যান্টিজেন ভর্তিতে মানে আমাদের আমাদের যে কোর্স আরবিসি আছে, আরবিসির যে অ্যাগ্লুটিনোজেন গুলা থাকে বা অ্যান্টিজেন গুলা থাকে, এগুলো হচ্ছে কয় ধরনের আছে? এ, বি, এই দুই ধরনেরই থাকে। বুঝতে পারছেন আমার কথা? দুই ধরনের অ্যান্টিজেন, স্যার অ্যাগ্লুটিনোজেন গুলো হচ্ছে এ এন্ড বি। এ আর বি, আর একটা হচ্ছে আর এইচ থাকে। হ্যাঁ, আর এইচ, এই তিন ধরনের অ্যান্টিজেন এখানে থাকতে পারে, মানে অ্যাগ্লুটিনেজন গুলাই এগুলা এ, বি, আর, এইচ। তাহলে আমাদের শরীরে যদি অ্যান্টিজেন থাকে তাহলে মানে সাধারণত কথা হচ্ছে যে অ্যান্টিজেন জিনিসটা বাইরে থেকে যদি কোনো কিছু ঢোকে সেগুলোকে আমরা মেডিকেল ভাষায় অ্যান্টিজেন বলে। মানে ধরেন একটা ভাইরাস ঢুকছে, তাহলে সেটাকে অ্যান্টিজেন বলবো। আবার এই অ্যান্টিজেনের বিরুদ্ধে আমাদের শরীরে একটা ইমিউনিটি তৈরি হয়, মানে প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি হয়, মানে ওইটাকে ধ্বংস করার জন্য একটা শরীরের মধ্যে একটা হরমোন তৈরি হয়, সেটাকে বলা হয় অ্যান্টিবডি। হ্যাঁ, লিখেন। তাহলে অ্যান্টিজেন আর অ্যান্টিবডি রিঅ্যাকশন হয়ে কিন্তু আমাদের ধরেন একটা ভাইরাস ঢুকছে, তাহলে ভাইরাস ঢুকলে ওর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হবে। যেমন আমাদের যদি কারো একবার যদি ইয়া হয়, কি বলে, মিজেলস, মিজেলস হলে কিন্তু পরবর্তীতে আর হয় না। বা হ্যাঁ, মিজেলস মানে হাম, হাম, হাম একটা রোগ আছে না। তারপরে হচ্ছে আপনার যদি কারো ইয়া হয়, পক্স হয়, হ্যাঁ, বসন্ত, একবার হলে কিন্তু পরে আর হয় না। কেন হয় না? কারণ ওই যে পক্স বলেন বা মামস বা হাম, মানে হামের যে ভাইরাসটা, এটা যদি ঢোকে একবার শরীরে, ওর বিরুদ্ধে আমাদের শরীরের যে ইমিউনিটি সিস্টেম আছে, প্রতিরক্ষা ব্যবস্থা, একটা অ্যান্টিবডি তৈরি করে।
করে ওইটাকে ধ্বংস করে ফেললো এক, কিন্তু বাকি আমাদের সিস্টেমটা ওই জিনিসটাকে চিনে রাখে। মানে চিনে রাখা মানে বুঝতে পারছেন, মানে ও যে আসছে একবার শরীরে, আমাদের ইমিউনিটি সিস্টেম কিন্তু চিনে রাখে, পরবর্তীতে আসলেই অ্যাটাক করে ফেলে, মানে পরবর্তীতে সেই জন্য আর অ্যাটাক হয় না। এই যে অ্যান্টিজেন অ্যান্টিবডি সিস্টেমটা আসলে এরকম, কিন্তু আমাদের শরীরেও হ্যাঁ তাহলে শরীরের কিছু কিছু অংশ কিন্তু অ্যান্টিজেন হিসেবে কাজ করে, কিন্তু এদের বিরুদ্ধে অ্যান্টিবডি থাকে না। অ্যান্টিবডি থাকলে কিন্তু ঝামেলা হয়ে যেত। ধরেন এই যে আমরা অ্যান্টিজেন গুলোর কথা বলতেছি, এ বি আর এস, এর বিরুদ্ধে কিন্তু অ্যান্টিবডি আছে, কিন্তু যার এ থাকবে তার বিরুদ্ধে মানে ওর সাথে বিক্রিয়া করার মতো অ্যান্টিবডি থাকবে না, থাকলে রিঅ্যাকশন হয়ে যাবে। তার মানে অ্যান্টিজেন যে অ্যান্টিজেনটা আছে শরীরে নরমালি, তার বিরুদ্ধে যদি কোনো অ্যান্টিবডি থাকে তাহলে কিন্তু অ্যান্টিবডি অ্যান্টিজেন রিঅ্যাকশন হবে। কিন্তু নরমালি আমাদের যে সকল অ্যান্টিজেন থাকে শরীরের মধ্যে আছে, তার বিরুদ্ধে অ্যান্টিবডি নরমালি থাকে না। বাইরে থেকে কোনো অ্যান্টিজেন ঢুকলে তখন অ্যান্টিবডি তৈরি হয়। আচ্ছা, বাকি জিনিস আমরা এসে পড়বো। স্যার আইডি কার্ড পাবো? আইপাই যাওয়ার সময় সবাই আসছে? নামাজে গেছিল কেউ? ঠিক আছে, তাহলে শুরু করি। যেটা বলতেছিলাম যে আমাদের আরবিসি বা লোহিত রক্তকণিকার যে ওয়াল আছে সেখানে কিছু অ্যান্টিজেন থাকে, এগ্লুটিনোজেন বা অ্যান্টিজেন, সেগুলোকে আমরা অ্যান্টিজেন বলি। এটা কয় ধরনের আছে? এ, বি, আর এস। আর এসটা হচ্ছে, এটাকে বলে রেসাস ফ্যাক্টর। হ্যাঁ, রেসাস ফ্যাক্টর আর কি, এটা এই জিনিসটা হচ্ছে রেসাস মানে হচ্ছে বানর, মানে প্রথম বলে না। হ্যাঁ, এবিও ব্লাড গ্রুপিং বলে আর কি, এটা পরে বলতেছি, জিনিসগুলো আগে পরিচিত হই। যে রেসাস ফ্যাক্টরটা হচ্ছে, রেসাস মানে বানর, সর্বপ্রথম বানরের রক্তকণিকা এটা পাওয়া গেছিল, সেই জন্য ওই ওই অনুযায়ী নামকরণ করা হয়েছে যে রেসাস ফ্যাক্টর, অথবা এটাকে ডিও বলে, অ্যান্টিজেন ডি, অ্যান্টিজেন ডিও বলে, বড় ডি। তাহলে এইগুলো আমাদের অ্যান্টিজেন। এই অ্যান্টিজেন গুলার করসপন্ডিং আবার অ্যান্টিবডি আছে, করসপন্ডিং অ্যান্টিবডি। যেমন অ্যান্টিজেন এ এর অ্যান্টিবডি হচ্ছে ছোট এ, ঠিক আছে। বি এর অ্যান্টিবডি হলো ছোট বি, আর আর এস টাকে আমরা কি বললাম, ডি বললাম না? আর এস বা ডি যেটা, সেটা হচ্ছে অ্যান্টি ডি, এর অ্যান্টিবডি হচ্ছে অ্যান্টি ডি। অ্যান্টি মানে বিপরীত, হ্যাঁ, তাহলে ডি এর বিপরীত যেটা সেটা অ্যান্টিবডি। এইটা, এগুলো হলো অ্যান্টিজেন, এটা হচ্ছে অ্যান্টি বডি। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, অ্যান্টিজেন গুলো আমরা বলছি কোথায় থাকে? লোহিত রক্তকণিকার গায়ে থাকে, আর অ্যান্টিবডি গুলো হচ্ছে প্লাজমাতে থাকে। প্লাজমা মানে কোনটা বলেন তো? হ্যাঁ, রক্তের যে তরল অংশটা, সেইখানে এরা থাকে। এখন আমি বলছিলাম যে অ্যান্টিজেন অ্যান্টিবডি একসাথে থাকলে কিন্তু রিঅ্যাকশন হবে। তাহলে যার অ্যান্টিজেন এ থাকে তার অ্যান্টিবডি এটা থাকে না, কারণ থাকলে কি হতো? ধরেন এই লোহিত রক্তকণিকাটার গায়ে এ অ্যান্টিজেন আছে, আবার ওই লোকের প্লাজমাতে অ্যান্টিবডি এ আছে, তাহলে কি হবে? এই দুইটা রিঅ্যাকশন হবে, রিঅ্যাকশন হয়ে আলটিমেট কিন্তু আমাদের এই যে আরবিসি কোষটা আছে এটা নষ্ট হয়ে যাবে। বুঝতে পারছেন কথাটা? তার মানে যার এ থাকবে তার এই ছোট এ বা অ্যান্টিবডিটা থাকবে না, যার বি থাকবে তার এই ছোট বিটা থাকবে না, তার কিন্তু অন্যটা থাকবে।
মানে এটা থাকবে, ধরেন যার বি অ্যান্টিজেন আছে তার অ্যান্টিবডি থাকবে এ, যার এ অ্যান্টিজেন আছে তার অ্যান্টিবডি থাকবে বি। থাকলে কোনো সমস্যা নেই, কারণ রিঅ্যাকশন হবে না। তাহলে আমরা এখন যাই ব্লাড গ্রুপিং এ। হ্যাঁ, ব্লাড গ্রুপিং। ব্লাড গ্রুপিং এ কি করা হয় আসলে? এটা সিস্টেমটা হচ্ছে আমাদের স্লাইড থাকে। হ্যাঁ, একটা, দুইটা, তিনটা নিলাম। তাহলে এখানে কিছু রক্ত নিলাম আমি। এখানেও রক্ত থাকবে, এখানেও রক্ত থাকবে। এই স্লাইডটাতে আমরা অ্যান্টিবডি গুলা কিন্তু পাওয়া যায় বাইরে, মানে আমরা মানুষের প্লাজমা থেকে অ্যান্টিবডি সংগ্রহ করে রাখা হয় রক্তের গ্রুপিং করার জন্য, এগুলো পাওয়া যায়। তাহলে এখন আমি এই স্লাইডে মনে করেন আমার রক্ত নিলাম, এই স্লাইডে 1 ফোঁটা নিছি, এখানে 1 ফোঁটা, এখানে 1 ফোঁটা। এখন আমার কাছে অ্যান্টিবডি এ, বি, অ্যান্টি-ডি, 3টা অ্যান্টিবডি আছে, ঠিক আছে। এখন আমি এখানে দিলাম হচ্ছে এ অ্যান্টিজেনটা দিলাম, অ্যান্টিবডি এ দিলাম। হ্যাঁ, এখানে দিলাম অ্যান্টিবডি বি, এখানে দিলাম অ্যান্টি-ডি। তাহলে আমার রক্তের গ্রুপ যদি এ হয়, মানে আমার রক্তে যদি অ্যান্টিজেন এ থাকে, তাহলে আমি দেখবো যে এইখানে যে রক্তগুলো আমি নিছি সেগুলো জমাট বেঁধে যাবে, মানে রক্ত কণিকাগুলো নষ্ট হয়ে যাবে। কেন? কারণ আমার অ্যান্টিজেন এ আছে আর আমি এখানে দিয়েছি অ্যান্টিবডি এ, তাহলে অ্যান্টিজেন আর অ্যান্টিবডি রিঅ্যাকশন হয়ে জমাট বেঁধে যাবে। তাহলে জমাট বেঁধে গেলে আমি বুঝতে পারবো যে আমার কি অ্যান্টিজেন ছিল, এ অ্যান্টিজেন ছিল। এখন এখানে আমি অ্যান্টিবডি দিলাম বি, দিয়ে দেখা গেল যে কোনো প্রকার মানে রক্ত জমাট বাঁধে নাই, তার মানে বোঝা গেল এখানে বি অ্যান্টিবডি অ্যান্টিজেনটা নাই, মানে বি অ্যাবসেন্ট, সেই জন্য কোনো রিঅ্যাকশন হয় নাই। আবার এখানে আমি অ্যান্টি-ডি দিলাম, দিয়েও দেখলাম যে কোনো রিঅ্যাকশন হলো না বা জমাট বাঁধলো না, তার মানে আমার ডি এখানে নাই, ডি অ্যান্টিজেনটাও নাই। তাহলে আমার রক্তে দেখা গেল যে এখানে এ অ্যান্টিবডি দেওয়াতে রক্ত জমাট বাঁধলো, বি দেওয়াতে জমাট বাঁধলো না, অ্যান্টি-ডি দেওয়াতেও জমাট বাঁধলো না। তাহলে আমার রক্তের গ্রুপ এখন হচ্ছে এ। এই দুইটা থেকে আমি বুঝলাম যে আমার রক্তের গ্রুপ এ। এখন পজিটিভ নাকি নেগেটিভ, এইটা যদি আমার থাকতো, মানে ডি অ্যান্টিজেনটা যদি থাকতো, মানে জমাট বাঁধতো, তাহলে আমার হয়তো পজিটিভ, মানে ডি প্রেজেন্ট থাকতো। যেহেতু এখানে নাই, তার মানে আমার হবে নেগেটিভ। তাহলে আমার রক্তের গ্রুপ কি দাঁড়ালো? এ নেগেটিভ, ঠিক আছে। এটা চার্জ বোঝানোর জন্য লেখে। হ্যাঁ, ডি যদি থাকে তাহলে পজিটিভ, ডি না থাকলে নেগেটিভ, ঠিক আছে। বাকি এই দুইটার মধ্যে যদি একটা থাকে তাহলে এ, বি থাকলে বি, যদি দুইটাই থাকে তাহলে এ বি, আর যদি ডি থাকে তাহলে এ বি পজিটিভ, ডি না থাকলে এ বি নেগেটিভ। বুঝতে পারছেন? আর একটা তাহলে উদাহরণ দিই। তাহলে প্র্যাকটিক্যালের মধ্যে জিনিসপত্র আছে এইটার, এটা যদি প্র্যাকটিক্যাল ক্লাস আপনাদের একটা আছে। আচ্ছা, এখানে আমরা এ অ্যান্টিবডি দিলাম, দেওয়ার পরে জমাট বাঁধতো না, তাহলে এইখানে দেখা গেল যে জমাট বেঁধে গেল বি দেওয়াতে, ঠিক আছে। আবার এখানেও জমাট বেঁধে গেল, তাহলে এখন এর রক্তের গ্রুপ কি হবে বলেন? এর হবে বি, যেহেতু আছে তাহলে আমরা বি লিখবো, আর এটা যেহেতু আছে তাহলে এটা হলো পজিটিভ, ঠিক আছে। কারো দেখা গেল যে এখানেও জমাট বাঁধছে, এখানেও জমাট বাঁধছে, এখানেও জমাট বাঁধছে, তাহলে কি হবে বলেন? এ বি পজিটিভ। আচ্ছা, এখন আসেন ও। ও আছে না একটা, যখন
কোনো অ্যান্টিজেনই থাকবে না, মানে এখানে আমি এ দিলাম, হ্যাঁ জমাট বাঁধলো না, বি দিলাম তাও জমাট বাঁধলো না, তার মানে কি হলো, একটাও নাই, এও নাই বিও নাই, তখন আমরা তাকে বলবো ও, মানে 0। ঠিক আছে, এখন যদি ডি থাকে তাহলে তো পজিটিভ, আর ডি না থাকলে নেগেটিভ। বুঝতে পারছেন? আচ্ছা, এখন যার ও থাকে তার কিন্তু এ বি কোনোটাই থাকে না। এখন ওর তাহলে যদি কোনো অ্যান্টিবডি থাকে, কোনো সমস্যা আছে না, মানে কোনো অ্যান্টিজেন নাই, তাহলে আমি যদি তার এ অ্যান্টিবডি থাকে বি অ্যান্টিবডিও থাকে, কোনো তো সমস্যা থাকার কথা না, কারণ তার বড় এও নাই বড় বিও নেই, তার মানে রিঅ্যাকশনের কোনো চান্স নাই। তাহলে যার ও তার অ্যান্টিবডি এ বি দুইটাই থাকে, দুইটাই থাকতে পারে না, থাকে। তাহলে এখন আমরা জিনিসটা যদি এভাবে সাজাই লিখি, ব্লাড গ্রুপ, হ্যাঁ অ্যান্টিজেন অ্যান্টিবডি, লেখে না তো, তাহলে একজনের ব্লাড গ্রুপ এ, তাহলে তার অ্যান্টিজেন কি, অ্যান্টিজেন আছে এ। বুঝতে পারছেন বিষয়টা? মানে একজনের ব্লাড গ্রুপ হলো এ, তার মানে তার অ্যান্টিজেন আছে এ। অ্যান্টিবডি কোনটা আছে বলেন তো? স্মল এ থাকলে তো রিঅ্যাকশন হয়ে যাবে, তাহলে এ থাকবে না। যার এ, তার এ থাকলে তো সমস্যা, শরীরে যদি নরমালি থাকে, আমরা তো স্লাইডে বাইরে থেকে দিছি, বুঝেন এই কথা? তার মানে যার এ অ্যান্টিজেন আছে তার যদি আমাদের ছোট এটা থাকতো, ছোট এটা, তাহলে এই দুইটা কি হতো, রিঅ্যাকশন হয়ে যেত না? রিঅ্যাকশন হলে আমাদের যে রক্ত কোষগুলো আছে এগুলো তো নষ্ট হয়ে যেত, তাহলে ওর কিন্তু এটা থাকবে না। যার এ আছে তার অ্যান্টিবডি থাকবে কোনটা, অপোজিটটা থাকবে, কোনো সমস্যা নেই, হ্যাঁ বি থাকলো। এখন একজনের রক্তের গ্রুপ বি, তাহলে তার অ্যান্টিজেন আছে বি, অ্যান্টিবডি কোনটা আছে এ। একজনের এ বি, মানে দুইটা অ্যান্টিজেনই আছে, মানে ওর ব্লাড গ্রুপ এ বি, তাহলে অ্যান্টিজেন কোনটা আছে, এ বি দুইটাই আছে, অ্যান্টিবডি কিন্তু একটাও নাই। ঠিক আছে, 0 0 লিখলাম। একজনের হলো ব্লাড গ্রুপ ও, তার মানে ওর অ্যান্টিজেন কোনটা আছে, না, এ বি আছে, নাই কিছুই নাই অ্যান্টিজেন, কিন্তু অ্যান্টিবডি আছে দুইটা, দুইটা অ্যান্টিবডি আছে। ঠিক আছে, বাকি আর এস যদি থাকে তাহলে পজিটিভ, আর এস না থাকলে নেগেটিভ। বুঝতে পারছেন বিষয়টা? যার এ অ্যান্টিজেন থাকবে তার ব্লাড গ্রুপ এ, তার অ্যান্টিবডি থাকবে বি। যার বি, তার অ্যান্টিজেন থাকবে বি, অ্যান্টিবডি থাকবে এ। যার এ বি, তার মানে ওর দুইটা অ্যান্টিজেনই আছে, এখানে এ বি একটা অ্যান্টিবডিও থাকা যাবে না। যার ও, তার কোনো অ্যান্টিজেন নাই কিন্তু অ্যান্টিবডি দুইটাই আছে। ঠিক আছে, এইগুলো ব্লাড গ্রুপিং। এই ব্লাড গ্রুপিং সিস্টেমটার নাম করছে হচ্ছে কার্ল ল্যান্ডস্টাইনার। তো এই ব্লাড গ্রুপিংটার নাম বলে এবিও ব্লাড গ্রুপিং। মানে ব্লাড গ্রুপিং এর অনেকগুলো ইয়া আছে, এবিও ব্লাড গ্রুপিং আছে, তারপরে মানে শুধু যে আমাদের রক্তে এ বি ডি এই অ্যান্টিজেন গুলাই থাকে এরকম না, আরো অন্য অ্যান্টিজেনও থাকে, কিন্তু ওগুলো মাইনর, এগুলো খুব একটা পাওয়া যায় না। ওগুলো অনুসারেও অনেক বিজ্ঞানী নামকরণ ব্লাড গ্রুপিং করছে, যেমন এম এন ব্লাড গ্রুপিং, তারপরে ডুফে এম এন গ্রুপিং, ডুফে, মানে এগুলো বিজ্ঞানীর অনুসারে নামকরণ করা হয়েছে, অনেকগুলো নামকরণ আছে, বেশ কয়েকটা। তো আমাদের সবচেয়ে বেশি ব্যবহৃত হয় হচ্ছে এবি ব্লাড গ্রুপিং, এইটাই, বাকিগুলা এত দরকার নেই। এ বি ও ব্লাড গ্রুপিং, হ্যাঁ কার্ল ল্যান্ডস্টাইনার, উনি প্রথম এবিও ব্লাড গ্রুপিং সিস্টেমটা চালু করছে, সেই জন্য ওনার নাম উনি এটা এবিও ব্লাড গ্রুপিং। আচ্ছা, এখন কথা হচ্ছে
আমরা যখন রক্ত দেই তখন মানুষকে যখন মানে রক্ত আনতে দেই দুইটা কথা লিখি, একটা হচ্ছে ব্লাড গ্রুপিং এন্ড আরএস টাইপিং। মানে আপনি যখন একটা মানুষকে বলবেন যে আপনি ব্লাড নিয়ে আসেন, মুখে লিখলে, মুখে বললে তো হবে না, তাকে একটা রিকুইজিশন লিখে দিতে হবে। এখানে আমরা লিখি যে ব্লাড ব্যাংকে লিখি যে টু ব্লাড ব্যাংক প্লিজ অ্যারেঞ্জ 1 ইউনিট অফ ফ্রেশ হিউম্যান ব্লাড। হ্যাঁ, মানে মানুষের ফ্রেশ হিউম্যান ব্লাড লাগবে, 1 ইউনিট লাগলে 1 ইউনিট, 2 ইউনিট লাগলে 2 ইউনিট। আফটার ব্লাড গ্রুপিং যদি করা না থাকে, ব্লাড গ্রুপিং এন্ড আরএস টাইপিং। আরএস টাইপিং মানে ওই যে আরএস টাইপ করা। আর একটা কথা লাস্টে লিখি, সেটা হচ্ছে ক্রস ম্যাচিং। ক্রস ম্যাচিংটা জরুরি, কারণ মানে সেম ব্লাড গ্রুপ হওয়ার পরেও কিন্তু ক্রস ম্যাচিং করতে হয়। কারণ বললাম না আরো কিছু অ্যান্টিজেন থাকে, তাহলে আমরা ধরেন ওনার ব্লাড গ্রুপে আমারও ব্লাড গ্রুপে, এখন আমরা নিশ্চিত হয়ে গেলাম যে ওর থেকে রক্ত নিয়ে আমি দিব, কিন্তু কোনো কারণে দেখা গেল যে ওনার অন্য যে অ্যান্টিজেন গুলো আছে, মানে অন্য অ্যান্টিজেন এমএন, এগুলো ওনার কিছু কিছু আছে, তাহলে ওইটা যদি আমার শরীরে ঢুকে যায় তাহলে কিন্তু ওইটা আমার শরীরে ক্ষতিকারক হিসেবে কাজ করবে, মানে একটা অ্যান্টিজেন হিসেবে কাজ করবে। তখন আমার শরীরে অ্যান্টিবডি তৈরি হবে ওইটার বিরুদ্ধে, আমার রক্তের কোষগুলা নষ্ট হয়ে যাবে। তো ওই জিনিসটাকে অ্যাভয়েড করার জন্য, মানে ওই জিনিসটা যেন না হয় সেজন্য ক্রস ম্যাচিংটা করা হয়। মানে সেম রক্তের গ্রুপ, তারপরও ক্রস ম্যাচিং করে দেখা হয় যে অন্যান্য যে অ্যান্টিজেন গুলা এগুলো আছে কিনা, এটার জন্য ক্রস ম্যাচিংটা জরুরি। এই জন্য দেখবেন যে রক্তের গ্রুপ ঠিক আছে, আমারও মানে ওই যে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন করে দেখে আর কি। কথা বুঝতে পারছেন? আমরা এতক্ষণ গ্রুপ দুইটা কি মানে अवेलेबल থাকে আমাদের এখানে সিস্টেমে? ব্লাড গ্রুপ, ওই হ্যাঁ হ্যাঁ, মানে একজনের রক্ত আর একজন এইরকম না, ওখানে অ্যান্টিবডি দেয় আর কি, অ্যান্টিবডি দিয়ে ক্রস ম্যাচ করে দুইজনের রক্ত। মানে ধরেন আমার কথাটা বোঝেন, ধরেন আমার রক্ত নিল, হ্যাঁ, আরবিসি, কথা বুঝতে পারছেন, আর ওনার নিল প্লাজমা। আচ্ছা, আমার কথা বুঝতে পারছেন? এই দুইটা যখন একসঙ্গে মেশাবে, তাহলে ওই অ্যান্টিবডি গুলো যদি ওনার থাকে আর আমার যদি ওই অ্যান্টিজেনটা থাকে, তাহলে কিন্তু রিঅ্যাকশন পেয়ে যাবে। আমার কথা বুঝতে পারছেন? পারেন নাই? হ্যাঁ, ক্লটিং হয়ে যাবে। তাহলে তো বোঝা গেল, মানে আমাদের সাধারণত অ্যান্টিবডি গুলো কোথায় থাকে? প্লাজমাতে থাকে। তাহলে ধরেন ওনার রক্ত আর আমার রক্ত ক্রস ম্যাচিং করা হবে, ওনার ধরেন প্লাজমা অংশটা নেওয়া হলো, আমার নেওয়া হলো কোষগুলো আরবিসি, হ্যাঁ, বা হোল ব্লাড নিলেও হবে, কোনো সমস্যা নাই। এখন ওনার প্লাজমাটা যদি আমার রক্তে দেওয়া হলো, দিয়ে যদি দেখা যায় রিঅ্যাকশন হয়ে গেল, মানে এটা ওদের সিস্টেম আছে কিছু ব্লাড ব্যাংকে, আমি হয়তো জিনিসটা দেখি নাই, কিন্তু এমনি ব্লাড গ্রুপিং আমরা করছি, ক্রস ম্যাচিংটা এখন ওইভাবে দেখা হয়নি। মানে সিস্টেমটা জানি যে এইভাবে করে, একজনের প্লাজমা আর একজনের ব্লাড নিয়ে যদি একসাথে করা হলো, কিছু সময় দেওয়া হলো 1 মিনিট বা 2 মিনিট। স্যার আমরা যদি আরবিসি নিতে চাই সেই ক্ষেত্রে সেটা সিস্টেমটা আরবিসি করলে ইয়া থাকে, মেশিন থাকে, মানে আমরা, হ্যাঁ, সেন্ট্রিফিউজ মেশিন থেকে আপনার যে কোনো সেল আলাদা করা যায়। মানে কেউ যদি ইচ্ছা করে যে আমি শুধু ডাব্লিউবিসি দিব, মানে সাদা যে হোয়াইট ব্লাড সেল এটা দিব, ওইটাও করা যাবে। কেউ যদি সব প্যাকড মানে শুধুমাত্র আরবিসি দিবে, আরবিসিও দেওয়া যাবে। আরবিসি বলতে আমরা স্যার রেড টিউবের মধ্যে যেটা করা হয়, আমরা না না, ওইটা করার পরে এখন আমরা রেড টিউব যেটা কভার করি ওটার মধ্যে তো স্যার ইয়া থাকে, জি, কোয়াগুলেন্ট থাকে, মানে কোয়াগুলেশন হবে না, মানে ক্লটিং হবে না। এটা যখন সেন্ট্রিফিউজ করা হয় তাহলে সিরাম আলাদা হয়ে যায়, নিচে আরবিসি গুলো বসে যায়। হ্যাঁ হ্যাঁ, তাহলে ওই আরবিসিটাকে কালেক্ট করব তাকে আমরা হোল ব্লাড দিব। না না, এখন কারো কারো ইন্ডিকেশন থাকে যে শুধু আরবিসি দিতে হবে, কারো থাকে হোল ব্লাড দিতে হবে, মানে এটা ইয়ার উপর, পেশেন্ট ডিমান্ডের উপর ইয়া করে। কারো আছে শুধু প্লাজমা দিতে হয়, মানে এই ওই অনুযায়ী ওরা আলাদা করে রাখে। প্লাজমা তো স্যার আমরা উইদাউট সেন্ট্রিফিউজ আমরা তো প্লাজমা পাচ্ছি, কিছুক্ষণ খেলার বসা রাখি। হ্যাঁ হ্যাঁ, ওটাও করা যায়, আবার সেন্ট্রিফিউজও করা যায়। হ্যাঁ, প্লাজমা কি রক্তেরই অংশ না? মানে রক্তের তরল অংশটা হচ্ছে প্লাজমা, আর আর কি থাকলো, বাকি থাকলো কোষ থাকলো, বিভিন্ন ধরনের প্রোটিন গুলো আছে, হ্যাঁ, এগুলা নিয়ে হচ্ছে ইয়া আর কি। তো প্লাজমাটা শুধু যখন আলাদা করা হয়, আরবিসি আলাদা করলেই তো বাকি অংশটা সাদা হয়ে যাবে, যেহেতু আরবিসি শুধু লাল এখানে, এই আর কি। না, মানে প্লাটিলেট যেহেতু এদের কালার নাই সেজন্য এদেরকে সাদা দেখা যায় আর কি, কিন্তু এগুলো আবার আবার অ্যাসিডিক ডাই নেয়, কোনটা কোনটা বেস মানে ক্ষারীয় কিছু ডাই নেয়, কিছু আছে অ্যাসিডিক ডাই নেয় এই আমাদের ইয়ার মধ্যে,
ডাব্লিউবিসির অনেকগুলো ধাপ আছে, আছে না, ক্লাসিফিকেশন, মনোসাইট, ইসিনোফিল, নিউট্রোফিল। নিউট্রোফিলটা কোনো কালার নেয় না, এগুলো আবার আলাদা করা যায় ডাই দিয়ে, মানে কোন ধরনের কোষ এটা ডাব্লিউবিসির মধ্যে, এটাও আলাদা করা যায়, প্লাটিলেটটাও আলাদা করা যায়। তাহলে স্যার আমরা যখন আরবিসির সাথে যদি প্লাজমা মিশাবো, যদি এটা ক্লটিং হয়ে যায় তাহলে ওটা আর নেওয়া যাবে না, সেম রক্তের গ্রুপ কিন্তু আমি নিতে পারবো না, কারণ অন্য কোনো ঝামেলা আছে আর কি, যেহেতু অ্যাগ্লুটেশন হয়ে যাচ্ছে। এইটাই হচ্ছে ক্রস ম্যাচিং আর কি, জিনিসটা এরকম হয়, ওনার প্লাজমা নিবে অথবা আমার প্লাজমা নিবে, অথবা ওনার হোল ব্লাড আমার হোল ব্লাড, এরকম করে দুইটা ইয়া করলে ওইটা ক্রস ম্যাচিং। আর ব্লাড গ্রুপিং এন্ড আর স্টেপিং ওইভাবে স্লাইডে করে করে আরো কিছু স্ক্রিনিং করে, মানে আমাদের কিছু রোগ থাকে যেগুলা হচ্ছে আপনার রক্তের মাধ্যমে একজনের শরীরে আরেকজন শরীরে যায়, যেমন আপনার হেপাটাইটিস আর কি, এইচবিএস, এজি, তারপরে এইচআইভি। রক্ত দেওয়ার আগে এগুলোও কিন্তু স্ক্রিনিং করা হয়, মানে যা রক্ত নেওয়া হচ্ছে ওর। স্যার অ্যালার্জি বা কি ব্লাডের মাধ্যমে যায়? হ্যাঁ, অ্যালার্জিও যাইতে পারে। স্যার ব্লাডের মধ্যে তো যে কোনো জিনিস চলে যেতে পারে, বিকজ এটা সেল থেকে তো সাকশন করতেছে অল কাইন্ডস অফ মেটাবলিক প্রসেস। হ্যাঁ, যে কোনো জিনিসই যেতে পারে। এই জন্য ধরেন ব্লাড অর্ডার দিলে তখন জনের রিঅ্যাকশনের অর্ডারটা আগে দেওয়া হয়, যে ইনজেকশন আপনার ইয়া দিয়ে দিবে, কি বলে, একটা স্টেরয়েড দিবে, একটা অ্যান্টিহিস্টামিন দিয়ে দিবে, যাতে রিঅ্যাকশন হওয়ার সাথে সাথে দিয়ে দিতে পারে, মানে চান্স আছে অনেক। এই জন্য শুধু শুধু মানে বিনা কারণে রক্ত ট্রান্সফিউজ, মানে একজনের রক্ত আরেকজনকে না দেওয়াটাই উচিত, যখন খুবই প্রয়োজন হবে তখন দেওয়া উচিত। কারণ আমরা কি করতেছি, একজনের অ্যান্টিজেন গুলাকে আরেকজনের বডিতে ঢুকাই দিচ্ছি, এখন বাকিটা আল্লাহর রহমত যে হচ্ছে না রিঅ্যাকশন, অনেকের হয়, হলে খুবই খারাপ অবস্থা, এই আর কি। সময় নিয়ে রক্তটা ভালোভাবে পরীক্ষা করে। হ্যাঁ হ্যাঁ, এই যে এগুলো পরীক্ষা করে স্ক্রিনিং করে তারপরে দিতে হয়। তো ঠিক আছে, তাহলে আর কোনো কিছু জানার আছে বলেন। আর একটু কি জানেন দেখাইতে চাইছিলেন? হ্যাঁ, ওই ইয়াটাই আপনার ক্রস ম্যাচিং এর কথাটা বলতে চাইছিলাম আর কি, কিভাবে করে, মানে একজনের প্লাজমা নিবে আর একজনের হোল ব্লাড নিয়ে দুই এক জায়গায় রেখে দিলে যদি রিঅ্যাকশন হয় তাহলে বোঝা যাবে যে ওর অ্যান্টিবডি। হ্যাঁ, ক্রস ম্যাচিং মানে হ্যাঁ, ব্লাড গ্রুপিংটা তো বুঝছেন তাই না। ক্রস ম্যাচিংটা হচ্ছে ধরেন এইখানে একজন ব্যক্তি এর রক্ত একে দেওয়া হবে বা এর রক্ত একে দেওয়া হবে, ঠিক আছে, এখন দুইজনের রক্ত আমার কাছে আছে, ঠিক আছে, এখন ওই ব্লাড ব্যাংকে কিন্তু কি করে, রক্ত কিন্তু কিছু সময় রেখে দিলেই ওই নিচে কোষগুলো পড়ে যায় গ্র্যাভিটির কারণে, উপরে কিন্তু প্লাজমাটা ভেসে থাকে, পানির অংশটা। স্যার একটা বিষয়, আরবিসিটা কি পেশেন্টের হইতে হবে যে ব্লাড দিবে তার? আরবিসি তার হতে হবে না, নাকি যে কোনো একজন। মানে কিসের ক্ষেত্রে? ক্রস ম্যাচিং এর ক্ষেত্রে? ক্রস ম্যাচিং এর ক্ষেত্রে না, ওইটা যে কোনো একজনের প্লাজমা, যে কোনো একজনের আরবিসি, বুঝতে পারছেন? দুটোই করতে হবে। দুইটাই, হ্যাঁ, দুইটাই করা যায়। স্যার ব্লাড গ্রুপ মানে মিললে তারপরে এটা করে হ্যাঁ, ব্লাড গ্রুপ মিললে তারপরে ক্রস ম্যাচিং, আর না মিললে তো বাদ। এগুলো কিছু কথা আছে, ও এর রক্ত সবাইকে দেওয়া যায়, এ বিয়ে সবাইকে, মানে সর্বজনীন দাতা ভাতা, এগুলো কোনো কথা না, ফালতু কথা। না, ওইটা হচ্ছে একটা আলাদা বিষয়, একই হলে খুব একটা সমস্যা হওয়ার কথা না, কিন্তু একটা জিনিসে সমস্যা হয়, আর এই ফ্যাক্টরটাতে সমস্যা হয়, ওইটা একটু বিস্তারিত আলোচনার বিষয়। মানে ধরেন এই জিনিসটা একটু জানা দরকার, মানে একজন বাবা, হ্যাঁ, তার আরএসটা পজিটিভ, আমার কথা বুঝতে পারছেন, আর মাটা হচ্ছে আরএস নেগেটিভ। এখন এই দুইজন থেকে একটা বাচ্চা পেটে আসলো, তাহলে বাবার ইয়াটা কিন্তু ডমিনেন্ট থাকে, মানে আমরা ওই ডমিনেন্ট রিসেসিভ কিছু জিনিস আছে, এগুলা ইয়াতে ছিল আপনার ইন্টারের বই আছে, মানে ডমিনেন্টটা কি করে প্রকাশ পায়,
মানে ডমিনেন্ট মানে বুঝতেছেন তো, ডমিনেন্সি করে আর কি। তো বাবার আরএস পজিটিভ হলে ওইটা ডমিনেন্ট থাকে। ডমিনেন্ট থাকা অর্থ হচ্ছে সন্তান সাধারণত আরএস পজিটিভ হয় ডমিনেন্সির কারণে। তাহলে এখন আরএস পজিটিভ হলে যেই সমস্যাটা হয়, যখন আরএস পজিটিভ থাকে এই রক্তটা মায়ের সাথে কিন্তু সন্তানের একটা যোগাযোগ থাকে, মানে নাভির মাধ্যমে রক্ত যাওয়া আসা করে। তাহলে এখন যখন এই মাটা কিন্তু আরএস নেগেটিভ, আরএস নেগেটিভ মানে কি বলেন তো, ওর অ্যান্টিবডি কোনটা আছে? অ্যান্টিবডিটা আছে না ওর? আছে তো, অ্যান্টি-ডি যে অ্যান্টিবডি এই মায়ের কিন্তু আছে। এখন এই রক্ত আরএস পজিটিভ রক্ত যদি মায়ের শরীরে আসে, বুঝতে পারছেন আমার কথা? মার্কারি সবগুলাই দেখি কালি নাই একটা, আচ্ছা এটাতে আছে। আরএস নেগেটিভ মায়ের পেটে যখন আরএস পজিটিভ বাচ্চা থাকে, তখন ওই আরএস এর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয় মায়ের শরীরে, সহজ কথা। আর অ্যান্টিডিটা তৈরি হয়, কিন্তু প্রথম বাচ্চার ক্ষেত্রে ততটা সমস্যা হয় না। মানে এই আরএস প্লাসটা যখন এই মায়ের শরীরে আসে, মানে কর্ড ব্লাডের মাধ্যমে, তখন কিন্তু এনটিডিটা তৈরি হয়। ওকে দেখে একটা অ্যান্টিজেন যখন শরীরে আসে, আমি একটু আগে বলছি, তখন কিন্তু ওর বিরুদ্ধে আমাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়। তাহলে মায়ের শরীরেও আলটিমেট একটা অ্যান্টিবডি তৈরি হবে, এনটিডিটা তৈরি হবে। তাহলে এই এনটিডিটা প্রথম বাচ্চার ক্ষেত্রে ততটা ক্ষতি করে না, ও মায়ের শরীরে থেকে যায়, মানে মায়ের শরীরে এই অ্যান্টিবডিটা থেকে যায়। পরবর্তীতে যখন দ্বিতীয় বাচ্চা আসে, দ্বিতীয় বাচ্চাটা যখন আরএস পজিটিভ হয়, তখন এই অ্যান্টিবডিটা মায়ের শরীরে যে আগের বাচ্চার সময় তৈরি হয়েছে, ওইটা কিন্তু এই পরবর্তী বাচ্চার শরীরে যায়। পরবর্তী বাচ্চার শরীরে যদি অ্যান্টিডি যায়, তাহলে এই ডি আর অ্যান্টিডি মিলে কিন্তু রিঅ্যাকশন হয়। রিঅ্যাকশন হয় কোথায়? তাহলে আরবিসি তে। এই আরবিসি গুলো নষ্ট হয়ে যায়। তাহলে এটা কিন্তু তার পেটে থাকা অবস্থায় শুরু হইতে পারে, অথবা বাচ্চাটার যদি ডেলিভারি হয় তারপরেও এই রিঅ্যাকশন গুলো শুরু হতে পারে। শুরু হলে যখন আমাদের আরবিসি নষ্ট হয়, আরবিসি থেকে আমাদের কিন্তু তৈরি হয় হচ্ছে বিলিরুবিন। এই বিলিরুবিনের কারণে কিন্তু মানুষের শরীরে কি হয়? জন্ডিস হয়। মানে এই বিলিরুবিনটা, জন্ডিস যে হয় শরীরে রক্তে যখন বিলিরুবিনের পরিমাণ বেড়ে যায় তখন। তাহলে এখানে একটা কথা হচ্ছে যে এই আরবিসি গুলো ম্যাচিউর হতে পারে না তখন ওই বাচ্চাটা, মানে 120 দিন পুরো হওয়ার আগেই নষ্ট হয়ে যায়, 120 দিন পুরো হওয়ার আগেই নষ্ট হয়ে যায়। তাহলে এইভাবে তার জন্ডিস হয়। হ্যাঁ, এই কন্ডিশনটার নাম বলে এরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস, মানে ফিটাসে হয় সেজন্য ফিটালিস। আর এরাইথ্রোব্লাস্ট মানে আমাদের আরবিসিটাকে এরিথ্রোসাইট বলে, এরিথ্রোসাইট, এরিথ্রোসাইট। তাহলে সাইট মানে কিন্তু ম্যাচিউর সেল, আর যখন এটাকে ব্লাস্ট হয়, ব্লাস্ট লিখি আমরা এরিথ্রোব্লাস্ট, তখন এটা হচ্ছে ইমম্যাচিউর, মানে এটা ম্যাচিউর হয় না কোষটা, ও এই তখন নষ্ট হয়ে যায়। এই জন্য ওই সিমটমটার নাম দিয়েছে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। হ্যাঁ, বাবা মা দুইটা পজিটিভ হলে কোনো সমস্যা নাই তখন। না, থ্যালাসেমিয়া ওইটা আলাদা, এইটা আলাদা। ওইটাতেও নষ্ট হয়, কিন্তু ওইখানে হচ্ছে আরবিসির ভিতরে ঝামেলা থাকে, মানে কোনটা? এটা একটা বাচ্চা, হ্যাঁ বাচ্চার সমস্যা হয়, সেই জন্য আমাদের এখানে একটা প্রিকশন আছে। হ্যাঁ, বাচ্চাটার সমস্যাটা নাকি কিছু সময় পরে এটা আবার 120 দিন পরে বাচ্চাটা কি কিউর হয় কখনো নাকি সারা জীবন? কিউর হওয়ার জন্য প্রথম বাচ্চার সময় মাকে একটা ইনজেকশন দিতে হয়। মাকে প্রথম বাচ্চার সময় দিয়ে দিলে পরবর্তী বাচ্চাতে আর কোনো ঝামেলা হয় না।
ট্রিটমেন্ট আছে। হ্যাঁ ট্রিটমেন্ট আছে অথবা এটা করা যায়, আপনার কি বলে এক্সচেঞ্জ ট্রান্সফিউশন একটা কথা আছে, মানে ওই বাচ্চার সমস্ত রক্ত বের করে ফেলবে আর একজনের রক্ত ঢোকাই দিবে শরীরে, এটাও করা যায়, তবে এটা একটু জটিল প্রক্রিয়া পরবর্তী আর কি। মানে ব্লাড গ্রুপিং এর ক্ষেত্রে বাবা মার ক্ষেত্রে এই সমস্যাটা হয়, মানে যে নেগেটিভ পজিটিভ যদি বিয়ে হয়, বাবা পজিটিভ মেয়ে আর মাটা হচ্ছে নেগেটিভ, সেই ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। প্রথম বাচ্চার ক্ষেত্রে ঝামেলা না হলেও পরবর্তী বাচ্চার ক্ষেত্রে ওই ঝামেলা হয়। আবার বাচ্চাটা যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে কিন্তু সমস্যা নেই, বাচ্চাটা পজিটিভ হলে সমস্যা। মায়ের সাথে মিল থাকে। হ্যাঁ মায়ের সাথে যদি মিল থাকে, মায়ের সাথে মানে নেগেটিভ, তাহলে ঝামেলা নাই, কারণ ওই অ্যান্টিবডি তৈরি তো হবে না। পজিটিভ হলে ঝামেলা। জি কি ছিল? ও আচ্ছা আচ্ছা, রক্তের চাপও ছিল, তাহলে এটা তাহলে একটু তাড়াতাড়ি পড়েছি। রক্তচাপ, আচ্ছা রক্তচাপের একটা সংজ্ঞা আছে, সংজ্ঞাটা হচ্ছে এটা হলো রক্তনালিকা, ঠিক আছে? তাহলে রক্তনালিকার ভিতর দিয়ে রক্ত প্রবাহিত হয়, নিচে যায় অথবা উপরে যায়, এটা রক্তনালিকার কি ওয়াল। তাহলে এই রক্ত কিন্তু এইদিকে যাওয়া আসা করতেছে, চাপ কিন্তু দেয় এইদিকে, তাহলে এই দুইটার মধ্যে অ্যাঙ্গেল কত হলো বলতো? 90 ডিগ্রি। তাহলে একটা ইয়ার উপর যখন আরেকটা মানে 90 ডিগ্রি কোণে দাঁড়ানো থাকে তখন সেটাকে আমরা বলি লম্ব বা উলম্ব বলি। তাহলে সংজ্ঞাটা হচ্ছে রক্ত কোন রক্তনালিকার ভিতর দিয়ে প্রবাহিত হওয়ার সময় প্রবাহের দিকের সাথে লম্বভাবে বা উলম্বভাবে রক্তনালিকার গায়ে যে চাপ প্রয়োগ করে সেটাই হচ্ছে রক্তচাপ। বুঝতে পারছেন কথাটা? মানে কেউ যদি বোঝে তাহলে এটাও লিখতে পারবে সুন্দর করে, যে রক্তনালিকার ভিতর দিয়ে প্রবাহিত হওয়ার সময় প্রবাহের দিকের সাথে উলম্বভাবে বা লম্বভাবে রক্তনালিকার গায়ে যে চাপ প্রয়োগ করে সেটাই হচ্ছে রক্তচাপ বা ব্লাড প্রেশার। তাহলে রক্তচাপ আমরা পাবো হচ্ছে সিস্টোলিক কোনটা দেখেন, আমাদের হৃৎপিণ্ড যখন সংকুচিত হয় এটাকে আমরা বলি সিস্টোল, হৃৎপিণ্ড যখন প্রসারিত হয় তখন সেটাকে আমরা বলি ডায়াস্টোল। তাহলে ডায়াস্টোলের সময় প্রসারিত হওয়ার অর্থ কি? শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্তগুলো সব হৃৎপিণ্ডে এসে ঢোকে। বুঝতে পারছেন আমার কথা? এদিকে ফুসফুস থেকে এসে হৃৎপিণ্ডে ঢোকে, এদিকে আবার সুপিরিয়র ভেনা ক্যাভা ইনফিরিয়র ভেনা ক্যাভার মাধ্যমে এসে কোথায় ঢোকে? রাইট এট্রিয়ামে ঢোকে। মানে মোট কথা হচ্ছে ডায়াস্টোলের সময় হার্ট প্রসারিত হয়, রক্ত এসে হাড়ে ঢোকে। তাহলে রক্ত যদি আমাদের এই দিক থেকে, আমরা রক্ত মাপি কিন্তু হাড়ের ভিতরে মাপি না, আমরা মাপি কোথায়? এইদিকে, মানে দূরে মাপি হার্ট থেকে। তাহলে ডায়াস্টোলের সময় রক্ত কিন্তু সব চলে আসতেছে, তাহলে রক্তনালিকাতে রক্ত বেশি থাকবে না কম থাকবে? কম থাকবে। তাহলে আলটিমেট আমরা চাপটাও কম পাবো, সেই জন্য ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা সবসময় কম থাকে, মানে নরমালি কম। সিস্টোল কখন হয়? সিস্টোল মানে হচ্ছে রক্ত মানে হৃৎপিণ্ড যখন সংকুচিত হয়। কথা বুঝতে পারছেন? হৃৎপিণ্ড যখন সংকুচিত হয় তখন কিন্তু হৃৎপিণ্ড থেকে সব রক্ত বের হয়ে যায়, কিসের মাধ্যমে? অ্যাওয়ার্টার মাধ্যমে বের হয়ে কিন্তু এই দিকে আসে। তাহলে এই দিকের এখন রক্তনালিকাতে রক্তচাপ বেশি থাকবে না কম থাকবে? বেশি থাকবে। তাহলে সিস্টোলিক ব্লাড প্রেশারটা এই জন্য বেশি থাকে। আমরা লেখার সময় সিস্টোলটাকে উপরে লিখি, ডায়াস্টোলটাকে নিচে লিখি। ডায়াস্টোলিক। তাহলে এই জন্য লেখে যে ধরেন উপরে লিখলো 120, নিচে 80 বা 90, মানে ডায়াস্টোলটাকে নিচে লেখে, সিস্টোলটাকে উপরে লেখে। সিস্টোলিকটা কেন বেশি থাকে সেটা বললাম আমি, যে সিস্টোলিকটা কেন বেশি থাকে, ডায়াস্টোলিকটা কেন কম থাকে সেটাও বলি। তাহলে নরমাল কিন্তু হচ্ছে আমাদের এখানে 100 থেকে 100। আচ্ছা ব্লাড প্রেশারটা নরমাল রেঞ্জটাও
মানুষের কয়েকটা জিনিসের উপর নির্ভর করে। মানুষের বয়স, বডি বিল্ড, তারপরে হচ্ছে আপনার খাওয়া দাওয়া, এই তারপর হচ্ছে সেক্স, সেক্স মানে বুঝছেন পুরুষ লিঙ্গ নাকি স্ত্রী লিঙ্গ, এই সব কিছুর উপরেই কিন্তু একটা মানুষের ব্লাড প্রেশার নির্ভর করে। মানে এই সব কিছু বিবেচনা করে আপনাকে ওর নর্মাল কত হবে সেটা ধরতে হবে। সেই ক্ষেত্রে আমরা সাধারণত 100 থেকে 140 পর্যন্ত সিস্টোলিকটা, আর এটা হচ্ছে আপনার 60 থেকে 90 পর্যন্ত নর্মাল আর কি। মানে একজন চিকনা মানুষ আর কি, তার যদি 60 থাকে নিচে তাহলে আমার কোনো সমস্যা নেই, তার এমনি কম থাকবে, 100 থাকলে উপরে। আবার একটা বয়স্ক মানুষ, তার ব্লাড ভেসেল গুলো পুরানো হয়ে গেছে, হ্যাঁ, চিকন হয়ে গেছে, ফ্যাট জমে জমে, হ্যাঁ, তাহলে তার ক্ষেত্রে 140 থাকতে পারে উপরে, নিচে ধরেন 90 থাকলো, সেটা তার নর্মাল। সেই জন্য বললাম যে কারো বডি বিল্ড, বয়স, তারপরে সেক্স, এগুলোর উপর ডিপেন্ড করে নর্মাল। হ্যাঁ, তখন আমরা এটাকে হাইপোটেনশন বলি। হাইপো মানে কম, টেনশন মানে কি চাপ, হাইপোটেনশন। আর বেশি হলে সেটাকে আমরা বলি হাইপার টেনশন। ঠিক আছে, হাইপোটেনশন, হাইপার টেনশন। তাহলে এটা একটা। আর একটা হচ্ছে মিন প্রেসার একটা আছে। হ্যাঁ, না এটা তো বললাম যে রেঞ্জটা 100 থেকে 140 এর ভিতরে থাকলে সেটা আমরা এখন ইয়া করবো আর কি, নর্মাল ধরে নিব। কিন্তু সেটা বললাম যে এজ, সেক্স, বডি বিল্ড এগুলোর উপরে নির্ভর করবে। কারো দেখা গেল যে একটা 3%, হ্যাঁ, সেই ক্ষেত্রে তার জন্য হয়তো 130 সেটাই হাই প্রেসার হয়ে যেতে পারে, মানে একটা চিকনা মানুষ। বুঝতে পারছেন কথাটা? সেই জন্য কতগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে আর কি, মানে একবারে অ্যাবসলিউট ধরা যাবে না যে 100 থেকে 140 সবার জন্যই নরমাল, এরকম না। কিসের? আচ্ছা, এখন একটা আসে পালস প্রেসার। হ্যাঁ, প্রেসার কয় ধরনের ওটা বলবেন কিন্তু? হ্যাঁ, ওই যে বললাম সিস্টোলিক ব্লাড প্রেসার, ডায়াস্টোলিক ব্লাড প্রেসার, আর একটা হচ্ছে পালস প্রেসার। পালস প্রেসার হচ্ছে সিস্টোলিক আর ডায়াস্টোলিকের বিয়োগফল আর কি। বুঝতে পারছেন কথা? মানে সিস্টোল থেকে ডায়াস্টোল বিয়োগ করলে যেটা আসবে সেটা হচ্ছে পালস প্রেসার। আর একটা মিন ব্লাড প্রেসার আছে, ওটা বলছে যে সব সময় শরীরের মধ্যে যে চাপটা থাকে এটা। যাই হোক, ওইটা বিষয় না। তাহলে আমাদের ডায়াস্টোলটা কিন্তু একটা জিনিস ইন্ডিকেট করে। কি ইন্ডিকেট করে? যে হার্ট যে পাম্প করতেছে, সিস্টোলের সময় কিন্তু ডায়াস্টোলিক ব্লাড প্রেসারের বিরুদ্ধে কিন্তু রক্তটা পাম্প করতেছে। আমার কথাটা বুঝতে পারছেন? মানে ডায়াস্টোলটা আমরা যখন মাপতেছি তখন কিন্তু হার্টে রক্ত সব চলে গেছে, মানে হার্ট ফুল। এখন এই সময় ধরেন 80 মিলিমিটার অফ মার্কারি আছে এখানে। এখন হার্ট যে পাম্প করবে এই 80 মিলিমিটারের বিরুদ্ধে কিন্তু তাকে পাম্প করতে হচ্ছে। কথাটা বুঝতে পারছেন তো? মানে ধরেন আপনি হার্টের মধ্যে এখন রক্ত সব চলে আসছে, এই সময়ে আপনার এখানে প্রেসার হচ্ছে 80। এখন হার্ট চাপ দিলে রক্তটা বের হয়ে যাবে, তাহলে একটা প্রেসারের বিরুদ্ধে তাকে কিন্তু চাপ দিতে হচ্ছে। কেন? কারণ রক্তনালিকাতে আমার আগে থেকে 80 মিলিমিটার অফ মার্কারি প্রেসার আছে। তাহলে হার্ট যে এখন পাম্প করে বের করে দিচ্ছে, কত প্রেসারের বিরুদ্ধে বের করতেছে সে? 80-র বিরুদ্ধে। মানে এটা একটা উদাহরণ দিছি আর কি, মানে ডায়াস্টোলিক ব্লাড প্রেসারের বিরুদ্ধে তাকে ইয়া করতে হচ্ছে হার্টকে। মানে এটা ডিপেন্ড করতেছে যে আমাদের হার্টটা কত রেজিস্ট্যান্ট, মানে বাধার বিরুদ্ধে কাজ করে, সেটা এই ডায়াস্টোল থেকে আমরা বুঝতে পারি। এটার উপরে প্রেসার নির্ণয় করা হয়। কোনটা? যে কতটুকু প্রেসার দিচ্ছে। হ্যাঁ, না না না, মানে আপনার কোশ্চেনটা আমি বুঝিনি। আপনি যে বলেন প্রেসারটা দিচ্ছে, সেটা একটা প্রেসার আছে না যেটা মানুষ হার্ট ব্যথা করে, সেটা কি সেম নাকি? না না, এটা সেম হয় না।
তাহলে রক্তচাপ বোঝা গেছে তো, রক্তচাপ জিনিসটা কি এবং সিস্টোলিক ব্লাড প্রেশার ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কি। এটা হিসাবটা কিভাবে করা হয়? না এটা এখন দেখতে হবে আর কি, স্টেথো দিয়ে আর ব্লাড প্রেশার মেশিন দিয়ে। স্যার প্র্যাকটিক্যাল হ্যাঁ প্র্যাকটিক্যালের একটা ক্লাস আছে, আলাদা ক্লাস আছে আলাদা ক্লাস আছে, ওইখানে এগুলো দেখানো হবে। রুটিন তারপর ব্লাড প্রেশার ব্লাড প্রেশার মাপা, হ্যাঁ। প্রসেসিং থাকবে না ক্রস ম্যাচিং এর এখানে সিস্টেম আছে কিনা আমি জানি না, কিন্তু ব্লাড গ্রুপিং এর ইয়ে আছে। কানেকশন করতে গেলে হবে হ্যাঁ হ্যাঁ তারও করে নিবে আপনারা নেবেন। ঠিক আছে তাহলে। স্যার রেঞ্জটা কত? পালস হইতে যান এটা মনে হয় কত আপনার না না 35 থেকে 32, হ্যাঁ এটার মধ্যে থাকে। বলে স্বাভাবিক। জি জি হ্যাঁ, কম বেশি হতে পারে, কারো দেখা যায় যে সিস্টোলিকটা বেশি থাকে অনেক সময়। মানে এই জন্য যখন আমরা হাইপারটেনশন করবো তখন হাইপারটেনশনের কিছু ভাগ আছে, শুধু শুধু সিস্টোলিক হাইপারটেনশন কিছু আছে, মানে শুধু আপনার উপরেরটা বেশি থাকে কারো, এরকমও কিছু আছে।